আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ৪৬তম লিখিত বাংলা সাহিত্য ক্লাসে সবাইকে স্বাগতম। ইতিমধ্যে আমরা লাইভে চলে এসেছি। তো আমাদের যদি স্পষ্ট শোনা যায় কমেন্ট করে জানান। আপনি আপনার বন্ধু যাদের এই ক্লাসটি দেখার প্রয়োজন রয়েছে তাদের মেনশন করুন এবং ভিডিওটি লাইক শেয়ার করে দিন। যত দ্রুত লাইক শেয়ার করে দিবেন তত দ্রুত আমরা শুরু করে দিব। আর যারা যারা জয়েন করেছেন তাদের সবাইকে স্বাগতম। আমরা 1 মিনিটের মধ্যেই আমাদের ক্লাসটা শুরু করে দিব। সো এই 1 মিনিটের মধ্যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ভিডিওটা একটা লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন। শেয়ার করে জাস্ট লিখুন যে ডান আর ভিডিওটা লাইক করে দিন। আর আমাদের স্পষ্ট শোনা যাচ্ছে কিনা সেটা নিশ্চিত করুন। শুরু করলাম। আচ্ছা, ঠিক আছে, শুরু করে দেই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি জিশান আহমেদ। অনেকে চিনেন, অনেকে চিনেন না। তো আমি মূলত বর্তমানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে আছি খাগড়াছড়ি মানিকছড়িতে। আচ্ছা, তো যে বিষয়টা হচ্ছে আজকে আমাদের বাংলার প্রথম ক্লাস, ঠিক আছে? তো বাংলার প্রথম ক্লাসে আসলে মূলত দেখানো হয় যে আপনি বাংলা কিভাবে কি করবেন, বাংলা সাহিত্যের ক্ষেত্রে কি করবেন। আজকে সাহিত্যের প্রথম ক্লাস, তাই সাহিত্য নিয়ে আমরা কথা বলবো। তো সাহিত্যে কি কি করবেন বা কি না করবেন, কোনটা করলে ভালো কোনটা না করলে ভালো, এটা নিয়ে প্রথমত আলোচনা হবে। তারপরে আজকে মূল ক্লাসটা চর্যাপদের উপরে ক্লাস। তো আমরা চর্যাপদের কয়েকটা প্রশ্ন দেখব যে কিভাবে উত্তর লিখতে হয়। আমি খুব আপনাদেরকে একটা কি বলে লেখার যেটা চর্যাপদের ক্ষেত্রে আমি আসলে আজকে ওভাবে ওই যে টাইপ করে নিয়ে আসি নাই। আমি একবারে যেটা কাজ করছি সেটা হচ্ছে একবার রিয়েল যে জিনিসটা, যে আপনারা কিভাবে নোট করবেন, কিভাবে পড়বেন, ওই জিনিসটা আপনাদেরকে সামনে তুলে ধরছে। আমি যেভাবে পড়তাম, ঠিক আছে, ওই জিনিসটা আপনাদের কাছে আজকে তুলে ধরার ট্রাই করব। সাথে সাথে পরীক্ষার ক্ষেত্রে আপনারা অনেক ভুল করেন, ঠিক আছে? পরীক্ষার ক্ষেত্রে অনেকে অনেক কিছু ভুল করেন। যেমন আজকে চর্যাপদ নিয়ে যেহেতু কথা হবে, তো চর্যাপদের বিষয়গুলো আজকে তুলে ধরবো যতটুকু পারি সম্ভব হয়। আর আরেকটা যে বিষয় আছে যে আপনাদেরকে একটা প্রশ্ন দিয়ে একটা প্রশ্ন কিভাবে উত্তর করবেন আপনাদের সাথে ডিসকাসের মাধ্যমে আজকে একটা প্রশ্নের উত্তর দেওয়ার বা আপনাদেরকে একটা সুন্দরভাবে তৈরি করার সিস্টেম আমি দেখাই দেবো, যে আপনারা আসলে যে চিন্তা করে প্রশ্ন উত্তর করতে হয়, বাংলার ক্ষেত্রে আসলে চিন্তা থাকে, ওই জিনিসটা আজকে একটু দেখানোর চেষ্টা করব। তো যে প্রথম যে বিষয়টা সেটা আমাদের আজকে সেটা সাহিত্য কিভাবে ভালো নাম্বার পাবেন, ঠিক আছে? তো বাংলাতে আসলে কি থাকে, বাংলাতে আসলে মূলত আপনাদের অনেকে আছে বোধ, এখন একটু চেঞ্জ হয়েছে, সেটা আগে ছিল আপনার শুধুমাত্র 200 400 মার্ক পরীক্ষা দিলে, সরি 100 200 মার্ক পরীক্ষা দিলে হতো। কিন্তু এখন এটা হলো কি দাঁড়ালো, এখন এটা চেঞ্জ হলো। কি চেঞ্জ হলো, যারা বোধ ক্যাডার আছে তাদেরকে প্রথম দিন বাংলা একবার দিতে হয়, আবার দ্বিতীয় দিন আবার বাংলা দিতে হয়। আর যারা জেনারেল ক্যাডার আছেন তাদের শুধু একবার বাংলা দিতে হয়। আর যারা টেকনিক্যাল ক্যাডার আছেন তারা প্রথম দিন বাংলাটা দিতে হয়। তো এইটা বাদ একটু চেঞ্জ আসছে। আরেকটা যে জিনিসটা চেঞ্জ আসছে সেটা হয়তোবা আপনার মার্কটা 6ও দিতে পারে, হয়তোবা 3ও দিতে পারে। এখন পর্যন্ত এটাকে শিওর করা হয়নি। 45-এ আপনাকে 6 মার্কের প্রশ্ন দিছে, কিন্তু 46-এ যে 6 মার্কের প্রশ্ন দেবে এটা কিন্তু এখনো কনফার্ম হয়নি, ঠিক আছে? কারণ মাঝে মাঝে এরকম প্রশ্ন চেঞ্জ হয়, ঠিক আছে? টিচার ভেরি করলে তখন প্রশ্ন মানটাও মাঝে মাঝে চেঞ্জ হয়। তো আমরা আসলে দুইটা জিনিসই দেখবো, আপনি 6 মার্ক করলেও কি করবেন, 3 মার্ক হইলেও কি করবেন, ঠিক আছে? তো প্রথম যে বিষয়টা সেটা বাংলা যে ফার্স্ট পার্ট, আমরা আগের সিস্টেমটা যদি ধরি তাহলে দুটা পার্ট থাকে, একটা সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টের ক্ষেত্রে নর্মালি ব্যাকরণ, সারাংশ, ভাব সম্প্রসারণ এবং সাহিত্য থাকে, আর বাকি যেগুলো আছে সবগুলো আপনার দ্বিতীয় পত্র থাকে। তো এখানে যে কাজটা করতে হয় সে কাজটা আপনার প্রথম যে পার্টটা আছে এই প্রথম পার্ট থেকে সময় বাঁচাতে হয়, ঠিক আছে? যে আপনার প্রথম পার্টের জন্য 120 মিনিট থাকতো আগে, তো ওখান থেকে আপনি সর্বোচ্চ 105 মিনিট ব্যবহার করা যেত আর কি, হ্যাঁ।
আর বাকি যে সময়টা 15 প্লাস আরো যে 2 ঘন্টা সময় থাকে, 2 ঘন্টা 15 মিনিট, এটা হচ্ছে দ্বিতীয় পার্টের জন্য রাখতে হয়। তো এখন যেহেতু একসাথে পরীক্ষা, সেক্ষেত্রে হচ্ছে আপনারা কাজ করবেন কি, এই যে 4টা অংশ আছে, এই 4টা অংশ অবশ্যই আপনাকে 105 মিনিটের মধ্যে আপনাকে শেষ করতে হবে। ঠিক আছে, 105 মিনিটের মধ্যে শেষ করতে হবে। তো এখন আমরা দেখি যে সাহিত্যে ভালো নাম্বার পাওয়ার উপায় কি। সাহিত্য হচ্ছে নর্মালি 30 মার্ক থাকে। তো এর মধ্যে হচ্ছে 10টা প্রশ্ন থাকতে পারে, 5টা প্রশ্ন থাকতে পারে। আমরা প্রথমত দেখব হচ্ছে 10টা প্রশ্নের ক্ষেত্রে। ঠিক আছে, তো কমন যে বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে আপনি এই 30 মার্কের জন্য সর্বোচ্চ হলো 40 থেকে 45 মিনিট সময় পাবেন। 40 থেকে 45 মিনিট সময় পাবেন। এবং প্রতিটা প্রশ্ন, এখন প্রতিটা প্রশ্ন যদি 3 মার্ক হয়, সেক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটার জন্য 4 থেকে 4.5 মিনিট পাবেন। আর যদি 6 মার্ক হয়, সেক্ষেত্রে হচ্ছে 8 থেকে 9 মিনিট পাবেন। ঠিক আছে, তো এখন হচ্ছে তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে আমি এর বাইরে সময় ব্যবহার করতে পারবো না। আপনাদের মূল যে পরীক্ষা, রিটেন পরীক্ষা, এই রিটেন পরীক্ষাতে মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সময়, টাইম ম্যানেজমেন্টটা করা। এমন অনেক স্টুডেন্ট আছে যাদের হচ্ছে পড়ালেখা খুব কম, খুব এভারেজ টাইপের, কিন্তু তার টাইম ম্যানেজমেন্ট ভালোর কারণে কিন্তু ভালো ক্যাডার পাইছে। কারণ পরীক্ষাতে আপনাকে ফুল অ্যান্সার না করলে নর্মালি হচ্ছে ক্যাডার হওয়া যায় না। যদিও আমি একটা পরীক্ষায় ফুল অ্যান্সার করি নাই, তো তারপরে হচ্ছে নর্মাল যে বিষয়, ভালো একটা ক্যাডার পাইতে হলে অবশ্যই ভালোভাবে ফুল অ্যান্সার আপনাকে করতে হবে। তো এই জন্য হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। তো আপনার এখানে 3 মার্কের জন্য অলওয়েজ 4 থেকে 4.5 মিনিট এবং 6 মার্কের জন্য হচ্ছে 8 থেকে 9 মিনিট ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন লেখার কৌশল, প্রশ্ন লেখার একটা কৌশল আছে, এক একজনের কাছে এক এক রকম। তবে আমি যেটা ফলো করতাম, আমি এখানে সবকিছু হচ্ছে আমার ভিত্তিতে করা। ঠিক আছে, তো আপনাকে কি করতে হবে, যেমন হচ্ছে প্রথম প্রশ্ন লিখতে হবে কমপক্ষে 3টা প্যারাতে, প্রশ্নগুলো লিখতে হবে কমপক্ষে 3টা প্যারাতে। তারপর হচ্ছে প্রথম প্যারাতে, এটা হচ্ছে মূলত 3 মার্কের জন্য, আবার বলে দেই, এটা হচ্ছে 3 মার্কের জন্য। কি দেখা যায় না, দেখা তো যায়। দেখা তো যাচ্ছে। জি স্যার, ঠিক আছে, সবকিছুই ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে প্রশ্ন লিখতে হবে, 3 মার্কের প্রশ্ন লিখতে হবে কমপক্ষে 3 প্যারাতে। 6 মার্কের প্রশ্ন আপনাকে 3 প্যারাতে লিখতে হবে, কিন্তু এই 3 প্যারা এবং এই 3 প্যারার মধ্যে একটু তফাৎ আছে। তফাৎটা একটু মাথার মধ্যে রাখবেন, সেটা হচ্ছে এই। এক হ্যাঁ, মিনিট, ওই এই এটা গুগল মিটটা একটু মিনিমাইজ করে দিয়ে ওই পিডিএফটা একটু ওপেন রাখ, তাইলে হচ্ছিল সবাই দেখতে পাবে। গুগল মিটটা একটু মিনিমাইজ করে রাখ। গুগল মিটটা মিনিমাইজ করে তো আছে। মিনিমাইজ মিনিমাইজ, আছে? হ্যাঁ মিনিমাইজ না। আচ্ছা, এবার ঠিক আছে, এবার বড় হয়েছে। ওকে ফাইন, এবার দেখা যাচ্ছে আশা করি। সো ঠিক আছে, কন্টিনিউ প্লিজ। আমি কিন্তু এখন কোনো কমেন্ট দেখতে পারবো না যেভাবে আছে, তো যারা কমেন্ট করবেন আমি পরে উত্তর দিব। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, প্রশ্ন লিখতে হবে কমপক্ষে 3টা প্যারার মধ্যে। তো কিরকম 3টা প্যারা, মনে করেন আপনি প্রথমে লিখলেন ভূমিকা, পরেরটা হচ্ছে মূল যে বিষয়টা সেটা, এবং শেষে হচ্ছে মন্তব্য। অবশ্যই 3টা প্যারা থাকবে। 6 মার্কের, হাত তুলছেন কেন, কিছু বলবেন? আচ্ছা, তুই কন্টিনিউ কর। এখন কারোর কোশ্চেন নিব না, আমরা বলছি কোশ্চেন কেউ করতে পারবে না ক্লাস শেষে, কেউ হ্যান্ড রেজ করবেন না। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো আপনাকে 3টা প্যারাতে আপনাকে লিখতে হবে, হ্যাঁ। আর 6 মার্কের ক্ষেত্রে আপনি 3 প্যারাতে লিখবেন। তবে এখানে 3 প্যারা বলতে যেটা বুঝাইছি সেটা হচ্ছে মাঝের যে প্যারাটাতে, এটাতে হচ্ছে সাব প্যারা থাকবে। ঠিক আছে, মাঝের প্যারাতে কি থাকবে, সাব প্যারা। যেমন হচ্ছে আপনি লিখলেন যে নিম্নবর্গীয় জিনিসগুলা, নিম্নবর্গীয় সমাজ সম্পর্কে লিখতেছেন। তো লেখার সময় আপনি প্রথমে ভূমিকা দিলেন, নিম্নবর্গ নিয়ে ভূমিকা নিলেন, শেষে হচ্ছে মন্তব্য। এটা আপনার মাথায় ফিক্স করা। মন্তব্যটা নর্মালি প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে সেমই হয়, একটা দুটো লাইন একসাথে থাকে। আর ভূমিকা একটু চেঞ্জ হতে থাকে, এক এক প্রশ্নে এক এক রকম ভূমিকা হয়। আর মিডল প্যারাতে মনে করেন আপনি সাব সাব মানে কি বলে, সাব সাব প্যারা। ধরেন প্রথমে হচ্ছে এখানে বলা আছে, তারপরে এত নাম্বার চর্যা বলা আছে, তারপরে এত নাম্বার চর্যা বলা আছে, এভাবে এভাবে করে আপনি হচ্ছে সাব প্যারা দেবেন। কিন্তু এটা হচ্ছে মূল প্যারাটা, আর উপরে ভূমিকা, নিচে হচ্ছে মন্তব্য।
আচ্ছা, আমার যে একটা টেকনিক ছিল এই দুইটা বাদে, আচ্ছা আরেকটা টেকনিক হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের উত্তরে কমপক্ষে একটা পংক্তি বা উক্তি দিতে হবে। ঠিক আছে, এটা অবশ্যই রিলেটেড হতে হবে। কিরকম রিলেটেড? যেমন হচ্ছে আপনাকে ধরা হলো যে আপনাদেরকে নারীর স্থান চাইলো, নারীর স্থান চাইলো, এখন আপনি কি করলেন, আপনি হচ্ছে লুই পার প্রথম চর্যাটা দিয়ে দিলেন। ঠিক আছে, লুই পার প্রথম চর্যাটা কি ছিল? কা তরু বড় পঞ্চবিদ আলো, চঞ্চল চিহা পৈঠা কালো। তো আপনি এটা দিয়ে দিলেন, এটার সাথে কিন্তু এটা রিলেশন নাই। আপনাকে এমন পংক্তি দিতে হবে বা এমন উক্তি দিতে হবে যেটার সাথে রিলেশন আছে। এখন মনে করেন যে ভাই আমি পরীক্ষাতে গেলাম, প্রশ্ন পাইলাম, প্রশ্ন পাই আমার কাছে কমন পড়ে না, না আমার একটা তো পংক্তি দিতে হবে, তাহলে কি করব? তো আপনার পংক্তিটা দিবেন হচ্ছে হয় ভূমিকাতে দিবেন, নাহলে মন্তব্যে দিবেন। মনে করেন আপনি একটা রাইটার নিয়ে লিখতেছেন, ধরেন হচ্ছে নজরুল নিয়ে, আর নজরুল নিয়ে আপনার একটা বিদ্রোহী কবিতার একটা লাইন মনে পড়লো। ঠিক আছে, তো বিদ্রোহী কবিতার লাইন এখন মনে পড়ছে, এখন এটা পরীক্ষা কিন্তু বিদ্রোহী কবিতা নিয়ে আসে না। ঠিক আছে, তো এখন কি করবেন? আপনার তো মনে করেন পুরোটাই আনকমন প্রশ্ন, তখন আপনি লাইনটা মনে করেন ভূমিকাটা এভাবে সাজাইলেন যে আপনার ওই যে উক্তিটা আপনি দিচ্ছেন ওটা হচ্ছে ভূমিকার সাথে যায়। ঠিক আছে, আবার কি ধরো পংক্তি মনে রাখার উপায় কি? পংক্তি মনে রাখার উপায় হচ্ছে বেশি বেশি করে পড়বেন, বেশি বেশি করে লিখবেন, এছাড়া কোনো উপায় নেই। প্রত্যেকটা প্রশ্নের একটা করে বা দুইটা করে লাইন লিখবেন। ঠিক আছে, প্রত্যেকটা, যেমন হচ্ছে আমরা কতগুলো সাজেশন আপনাদেরকে দেই, কতগুলো প্রশ্ন আপনাদেরকে দেই, এই প্রত্যেকটা প্রশ্ন যেমন একটু দেখাই, যেমন এখানে প্রশ্ন ধরেন সাজেশন দেওয়া আছে, এই সাজেশনের ক্ষেত্রে কি করবেন? মনে করেন সাজেশন আছে, তো আপনি হচ্ছে প্রত্যেকটা প্রশ্নে একটা দুইটা করে পংক্তি শিখবেন, শিখার পরে এটা বারবার লিখবেন, অথবা বারবার হচ্ছে শোনা ট্রাই করবেন। একবার মনে করেন আপনি রেকর্ড করছেন, ওটা হচ্ছে বারবার শোনা ট্রাই করবেন। যেমন আমার যে জিনিসটা খুব পাওয়ারফুল সেটা হচ্ছে আমি লিসেনিং পাওয়ার আমার খুব বেশি পাওয়ারফুল। তো আমি হচ্ছে কি করতাম, আমি বেশি বেশি ক্লাস করতাম, তো টিচাররা বেশি বেশি কথা বলতো, এই মনে করেন লাইনগুলো বলতো, তো আমার হচ্ছে অটোমেটিক মুখস্থ হতো। তো এটা একটা প্রসেস। আবার আপনার যদি মনে করেন না আমার শোনার মানে লিসেনিং এ একটু সমস্যা আছে, তো আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে বারবার লিখতে পারেন। তো এক একজনের এটা এক এক রকম বৈশিষ্ট্য, তো এটা নিজেরটা নিজে বের করতে হবে। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম সেখানে একটু থাকি। তো তো আপনাদেরকে বলতেছিলাম যে পংক্তির কথা, তো পংক্তি অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন একটা করে রিলেটেড পংক্তি রাখতে হবে। ঠিক আছে, আর যদি না দেন তাহলে অবশ্যই আপনি মার্ক কম পাবেন। কেমন কম পাবেন? যদি আপনার 3 মার্কের প্রশ্ন হয়, আপনি এখানে যদি 2 পাওয়ার কথা থাকে, আপনি এখানে পেয়ে যাবেন হচ্ছে 1, মানে আপনার পুরো 1 মার্ক কমে গেছে। অথবা যদি 6 মার্ক হয়, সেখানে যদি আপনি 4 পাওয়ার কথা, আপনি পাইলেন 3, পুরো 1 মার্ক কমে গেল। তো পংক্তি না দিলে কিন্তু নাম্বার কমবে, এটা মাথায় রাখেন। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে আমরা মাঝে মাঝে কিছু এক্সেপশনাল কাজ করতে, মানে কাজ করার ট্রাই করি। এক্সেপশনাল কাজ কেমন? যেমন হচ্ছে আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে তথ্যসূত্র লিখতাম। তথ্যসূত্রটা হচ্ছে কিরকম? তথ্যসূত্র হচ্ছে যে বইয়ের সাথে যে মনে করেন চর্যাপদের সাথেই ওই যে ওই রাইটারের বই থেকে যে আপনি লিখবেন তা না। মনে করেন এরকম আপনার কোনো টিচার ওই বই খুলে হচ্ছে আপনার এটা দেখবে না যে ওই জিনিসটা ওখানে আছে কি। আপনার কাজ হবে কি, ওই রিলেটেড তথ্যসূত্র আপনাকে মনে রাখতে হবে। যেমন এখানে ক্ষেত্রে কি, অতীন্দ্র মজুমদার। ঠিক আছে, যেমন হচ্ছে আমি একটু দেখাই, যেমন যে চর্যাপদ যে সূত্র দেখছেন, লেখার সিস্টেমটা একটু দেখেন। অবশ্যই এটা হচ্ছে নীল কালিতে লিখবেন, এখানে আমার কালিটা ভার্সন চেঞ্জ হয়ে গেছে, এখানে হচ্ছে কালির একটা পরিবর্তন থাকবে। ঠিক আছে, এই লেখাগুলো হচ্ছে অবশ্যই এই যে তথ্য সূত্রটা অবশ্যই নীল কালিতে লিখবেন। তো মনে করেন সূত্র চর্যাপদ অতীন্দ্র মজুমদার। ঠিক আছে, তো এরকম আমি হচ্ছে একটা এক্সেপশনাল জিনিসটা লেখা ট্রাই করতাম। কেন লেখা ট্রাই করতাম? কারণ হচ্ছে আমার এখানে অরিজিনালিটি বাড়ার জন্য। ঠিক আছে, অরিজিনালিটি কিভাবে বাড়ানো যায়? একটা হচ্ছে বেশি পংক্তি ব্যবহার করলে, তারপর হচ্ছে এমন কিছু কাজ যেটা হচ্ছে নর্মাল স্টুডেন্ট করে না, যেমন হচ্ছে একটা বললাম তথ্যসূত্রের কথা। তারপরে হচ্ছে কি হচ্ছে আপনার এমন কিছু ব্যবহার করা যেটা হচ্ছে মনে করেন লেখার হচ্ছে মানটাকে বাড়াই দিচ্ছে। যেমন হচ্ছে আপনি কিছু বৈশিষ্ট্য ইউজ করছেন, আপনি কিছু হচ্ছে কি উদাহরণ ইউজ করছেন, আপনি কিছু এমন কিছু ইনফরমেশন আনছেন যেমন হচ্ছে এগুলা কোনো নর্মাল বইতে নেই। এরকম কি উদাহরণ রাখতে পারে? যেমন আমি একটা উদাহরণ দেখাই, যেমন এই জায়গাতে একটু দেখেন, হরপ্রসাদ শাস্ত্রীর মতে যে চর্যাপদে 1660টা শব্দ আছে। ঠিক আছে, 1660টা শব্দ আছে। এই 1660টা যে শব্দ আছে এর মধ্যে প্রায় সংস্কৃত হচ্ছে 15%, দর্শন প্রায় 25%, বাংলায় প্রায় 60% শব্দ আছে। ঠিক আছে, চর্যাপদে যেহেতু পাওয়াখাল বাঙালা বাঙালি শব্দগুলো উল্লেখ আছে, সেহেতু বলা যায় যে চর্যাপদে বাংলা শব্দের আধিক্য বেশি। এরকম যখন আপনি একটা প্যারা ব্যবহার করবেন নর্মাল স্টুডেন্টের থেকে
আপনি একটা এক্সেপশনাল পেপার একটা প্যারা ব্যবহার করছেন, যেটা হচ্ছে টিচারের চোখে অবশ্যই পড়বে, কারণ এটাকে অবশ্যই একটু আলাদাভাবে একটু গ্যাপ দিয়ে, এখানে হচ্ছে যেহেতু মানে নর্মাল খাতার মধ্যে লেখা, এই জন্য এখানে গ্যাপ গুলো দেওয়া মানে ঠিকভাবে দেওয়া, এখানে একটু বেশি গ্যাপ দিবেন, ঠিক আছে, তো যেন চোখে পড়ে। অথবা এই যে পয়েন্ট আউট গুলো, এই পয়েন্ট আউট গুলো অনেকে দেয় অনেকে দেয় না, তো এই পয়েন্ট আউট গুলো কিন্তু টিচারের চোখে পড়ে। তো এরকম এক্সেপশনালিটি কিছু দিলে তখন হচ্ছে লেখার অরিজিনালিটিটা নর্মালি বেড়ে যায়। আর 6 মার্কের প্রশ্নে অবশ্যই এক্সেপশনালিটি লাগবে। আপনি মাথার মধ্যে রাখবেন যে 6 মার্কের প্রশ্নে যদি নর্মাল গদ ধরা লেখা দেখেন, গদ বাঁধা লেখা লেখেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি নাম্বার পাবেন না, কম পাবেন। ধরেন আপনি কত পাবেন, আপনি হচ্ছে 6-এর মধ্যে দেখা যাবে আপনি 3 পাবেন, 2 পাবেন। আপনার এমনও আছে বাংলা স্টুডেন্ট গতকালকে না, গত পরশু দিনের সাজিদ ভাই নাকি না, সরি, শেখর ভাই আপনাদের যে প্রোগ্রামটা নিয়েছিলেন, সেখানে কিন্তু একটা জিনিস বলছে, তিনি এমন স্টুডেন্ট দেখছেন যারা হচ্ছে বাংলাতে 140-45 পাবার, আবার এমন স্টুডেন্ট দেখছেন যে বাংলাতে 100 পাবে না। এর কারণটা হচ্ছে তাদের লেখার ডিফারেন্সটা, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু অনেক বড় বিষয়। আচ্ছা, তারপরে হচ্ছে বৈশিষ্ট্য এবং চরিত্র পয়েন্ট আকারে লিখবেন। আমরা নর্মালি সায়েন্সের যারা স্টুডেন্ট আছে তারা এই কাজটা বেশি করি, ঠিক আছে, কিন্তু এই জিনিসটা আসলে করা উচিত, কারণ বৈশিষ্ট্যের ক্ষেত্রে আসলে আপনার টিচারকে যদি ওই পয়েন্টগুলো চোখে না দেখান, তাহলে হচ্ছে ওই টিচার আপনাকে নাম্বার দিতে চাইবে না, গদ বাঁধা লেখা ধরে সে হচ্ছে ওইভাবেই নাম্বার দিয়ে চলে যাবে। সো বৈশিষ্ট্য বা চরিত্রের ক্ষেত্রে অবশ্যই আমরা কি করব, পয়েন্ট আকারে লেখা ট্রাই করব। আচ্ছা, আরেকটা যে বিষয় সেটা হচ্ছে ঢাবি এবং অন্যান্য শিক্ষকেরা খাতা পড়ে পড়ে খাতা দেখে, এই জন্য ভুল কিছু দেওয়া যাবে না, দিলে হচ্ছে নম্বর কমতে পারে। এটার মানেটা হচ্ছে আপনি দেখবেন আপনারা অনেকে কোচিং সেন্টারের মধ্যে পরীক্ষা দেন, একবারে স্পেসিফিক যদি বলি কনফিডেন্সের কথা বলা যায়, উত্তরণের কথা বলা যায়, তো দেখবেন যে কি হয়েছে, দেখবেন যে আপনারা অনেক নাম্বার দিয়ে বসে রয়েছে। এমন আমি অনেকগুলো খাতা দেখছি, কি হয়েছে, নাম্বার দিয়ে বসে রয়েছে, তারা তো খুব খুশি, টিচারও খুশি, স্টুডেন্টও খুশি, কিন্তু তারা কি করছে, তারা কিন্তু আপনার ভুলটা ধরে দেয় না। কি ভুল ধরে দেয় না, সবচেয়ে বড় ভুল যেটা, তারা পড়েই নেই, ঠিক আছে। আমি একটা সময় পরীক্ষা দিয়েছিলাম, আমাকে একটা পরীক্ষায় আমি নাম্বার দিয়েছি 77, কিন্তু ওই পরীক্ষা আমার হিসাবে আমি 50ও পাই না, ঠিক আছে। তো এরকম তারা দেয়। তারপরে কনফিডেন্সের গত 1 বছর আগে একটা খাতা দেখছিলাম যে ফার্স্ট হয়েছে, একটা ফার্স্ট গার্ল ছিল, তো তার খাতায় সে সামারি লেখছে 3 পেজ, তাকে দিয়েছে 20 মার্ক, ঠিক আছে। সো স্টুডেন্টও খুশি, টিচারও খুশি, কিন্তু এই যে 20টা মার্ক দিল সামারির মধ্যে, ওই 2 পেজ 2.5 পেজের সামারি লিখলে এখানে 0 দেওয়ার কথা নর্মালি। তো এরকম করে নর্মালি খাতা দেখে, কিন্তু ঢাবির আপনার মেন যে পরীক্ষা, এই মেন পরীক্ষার খাতা কিন্তু ভাই এরা কেউ দেখবে না, খুব বড় বড় শিক্ষকরা দেখবে, ঠিক আছে। তো অনেক শিক্ষক আছে আমাদের পরিচিত, অনেকে আছে, ওনারা খাতা দেখেন মাঝে মধ্যে। তো কথা হচ্ছে এদের সামনে যখন আপনার খাতা পড়বে, আপনি ওই যে ভালো মার্ক পাইছেন এটা কিন্তু আসলে ওখানে আসবে না। এই জন্য দেখবেন অনেক ভালো ভালো স্টুডেন্টরা বিভিন্ন কোচিং সেন্টারে ভালো মার্ক পাইছে, তারা কিন্তু নর্মালি ক্যাডার হয় না, অনেকে আছে ক্যাডার হয়, আবার অনেকে আছে ভালো ভালো ক্যাডার পাইছে। তো এই জিনিসটা মাথায় রাখবেন অবশ্যই, যে আমার লেখার সময় আমি উল্টাপাল্টা লেখা কম দিব, আমার যা দরকার, ঠিক আছে, আমার যেটা হওয়া উচিত ওই লেখাটা আমি লিখবো। এটা আপনি সাহিত্য বলেন, এটা আপনি যে একটু আগে সামারির কথা বললাম, সামারি বলেন, এবং অন্য কোনো বিষয় বলেন, আমার যেটা লেখা দরকার আমি সেটা লিখবো, ঠিক আছে। আমি উল্টাপাল্টা গদ বাঁধা না, এগুলো হচ্ছে ওই আমরা 9-10-এ থাকতে একটা কাজ করতাম, কি মনে করেন একটা প্রশ্ন দিছে, এখন আমি পারি না, ধুমায় লিখতাম, কি লিখতেছি জানিও না, এই কাজটা এখানে করা যাবে না। আর 3 মার্কের প্রশ্নে 1 পৃষ্ঠার কম না, 6 মার্কের প্রশ্নে 2 পৃষ্ঠার কম না, এই জিনিসটা মাথার মধ্যে অবশ্যই রাখবেন। 3 মার্কের প্রশ্নে কি বলছি, 1 পৃষ্ঠার কম লেখা যাবে না, আর 6 মার্কের প্রশ্নে 2 পৃষ্ঠার কম লেখা যাবে না। যদি লেখেন তাহলে এখানেও নাম্বারটা কমবে। এখন ভাই 2 পৃষ্ঠা বলতে কি বুঝেছেন, আপনার 2 পৃষ্ঠা বলতে হচ্ছে আপনি যদি নর্মাল A4 সাইজ বলেন তাহলে হচ্ছে 3 পেজের সমান হবে। আর যদি লিগ্যাল পেজ বলেন, লিগ্যাল পেজ হচ্ছে বড় B4 সাইজের কাগজ, এগুলাতে হচ্ছে 2 পেজের কথা বলছে, ঠিক আছে। লিগ্যাল পেজ, এখন কি লিগ্যাল পেজ, আপনার মূল পরীক্ষাতে লিগ্যাল পেজ দেয়, বড় পেজ গুলাতে, কর্ণফুলি টাইপের বড় পেজ গুলা দেয়, ওখানে হচ্ছে আপনাকে 2 পেজ লিখতে হবে। আর এখানে বলতেছি যদি খাতায় প্র্যাকটিস করেন তাহলে হচ্ছে 3 পেজের মতো লেখা ট্রাই করবেন। আচ্ছা, এই এতগুলো কথা বললাম যে আপনাদেরকে প্রথমে বুঝে দিলাম যে আপনারা কিভাবে পরীক্ষা খাতায় লিখবেন। এটা আমার সিস্টেমে বলছি, শেখর ভাই যখন ক্লাস দিবে শেখর ভাই সিস্টেমের কথাগুলো বলবো। তা আমি হচ্ছে এইভাবে, আমার কাছে মনে হয়েছে যে এটা হচ্ছে বেটার ওয়ে। এখন উনি আবার ওনার একটা মানে এক এক টিচারের কাছে এক এক রকম প্রসপেক্টস থাকে, আপনারা যারটা ইচ্ছা তারটা ফলো করতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা কয়েকটা প্রশ্ন দেখি, দেখেন যে প্রশ্ন কিভাবে কমন
ফালাইতে হয়, এটা একটু দেখেন। তো প্রশ্ন মনে করেন এটা হচ্ছে 44-এর শীটটা ছিল, 44-এর শীটটা ছিল। তো 44-এর শীটে কি ছিল? 44-এর শীটে ধরেন বিগত প্রশ্ন, যে চর্যাপদ কোথায় কবে আবিষ্কার হয়েছে, ধারণা, গুরুত্ব, ঠিক আছে, সান্ধ্য ভাষা, এরকম করে আমরা হচ্ছে একটা প্রশ্ন দাঁড়া করেছি যে এগুলো এগুলো প্রশ্ন আসছে। এবং ওই বেসিসে হচ্ছে পরবর্তীতে আমরা কি করলাম, 13টা প্রশ্নের একটা কি করলাম, একটা একটা এটা কি বলে, একটা ধারা দাঁড় করালাম, যে একটা আপনার 13টা প্রশ্নের একটা কি বলে সাজেশন দাঁড়া করালাম, ঠিক আছে। এবং অবশ্যই এটা দেখেন যে 13টা প্রশ্ন থেকে কিন্তু এই প্রশ্নটা, কোন প্রশ্নটা, এই যে গুরুত্ব, এই গুরুত্ব প্রশ্নটাই কিন্তু পরবর্তীতে, এই গুরুত্ব প্রশ্ন কিন্তু পরবর্তীতে আপনার দুইটা পরীক্ষাতে আসছে। আপনার টেকনিক্যাল পরীক্ষা তো আসছে, ঠিক আছে, টেকনিক্যাল পরীক্ষা তো আসছে, আবার হচ্ছে যেটা হচ্ছে নন টেকনিক্যাল মানে বোথ ক্যাডারের জন্য এটা তো কিন্তু আসছে, মানে দুইটা ক্ষেত্রেই কিন্তু প্রশ্নটা আসছে। সো এভাবে হচ্ছে আপনারা দাঁড়া করাবেন, অথবা আমাদের যে শিক্ষকরা আছে আপনাদেরকে প্রশ্ন দিবে, ওগুলো হচ্ছে করা ট্রাই করবেন। আপনি যে সব সময় প্রশ্ন কমন পাবেন তা না, কিন্তু আপনার দেখা যাবে যে আপনি মনে করেন যদি 5টা প্রশ্ন আসে, সেক্ষেত্রে হচ্ছে 3টা থেকে 4টা আপনি কমন পাবেন, ঠিক আছে, 5টাও পাইতে পারেন। দেখা যাবে যে আপনার বিবেক মানে এতদিন যে পড়ালেখা, যেমন এখানে চর্যাপদ থেকে যে 13টা প্রশ্ন পড়ছেন, দেখবেন যে আপনাকে আমি যদি একটু ঘুরায় প্রশ্ন দেই আপনি কিন্তু লিখতে পারবেন। মানে আলটিমেটলি হচ্ছে আপনি 10টা যদি প্রশ্ন হয় সেক্ষেত্রে হচ্ছে 7টা-8টা আপনি ইজিলি কমন ফেলাতে পারবেন, আর 6টা প্রশ্ন হলে ইজিলি 3-4টা প্রশ্ন আপনি কমন ফেলাতে পারবেন। এই একটা বিষয় ছিল। এখন হচ্ছে আমরা যাই যে প্রশ্ন কিভাবে লিখতে হয়, ঠিক আছে, এবং কয়টা প্রশ্ন, যেমন এক্সেপশনাল নর্মাল বইয়ের মধ্যে যেগুলো ভুলভাল প্রশ্ন দেওয়া, ওরকম কিছু প্রশ্ন হচ্ছে আমরা একটু উত্তর দেখব। যেমন আমি একটু আগে বলছি বৈশিষ্ট্যের কথা, ঠিক আছে, তো বৈশিষ্ট্যের প্রশ্নে কি বলছি, পয়েন্ট আউট করতে বলছি। তো বৈশিষ্ট্য অথবা কি চরিত্রের ক্ষেত্রে, তো পয়েন্ট আউটটা কিভাবে করতে হয়, যেমন হচ্ছে আপনি এখানে কিছু ভূমিকা লিখলেন, আমি আর একটু ভূমিকা লিখলে মনে হয় ভালো ছিল, এখানে একটু ভূমিকা লেখলেন, ভূমিকা লেখার পরে তারপর হচ্ছে এভাবে পয়েন্ট করে লেখা শুরু করছেন। এবং এখানে দেখেন আমি কিন্তু দুইটা কি করলাম, দুইটা হচ্ছে উক্তি দেওয়ার ট্রাই করছি, ঠিক আছে, মানে আমার প্রশ্নে উক্তি থাকবে। এখন হয়তোবা আপনার এখন মনে মুখস্থ করতে পারতেছেন না, তখন হচ্ছে যেমন এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে আপনি খুব কমন উক্তি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, খুব কমন যেসব উক্তি, এবং এখানে যে উদাহরণগুলো আছে, যেমন স্ত্রীলিঙ্গ, আপনার পুরুষ লিঙ্গের মধ্যে কোনো চেঞ্জ নাই, ঠিক আছে, মানে যে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গের মধ্যে কোনো চেঞ্জ নাই, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কোনো বিভক্তির কোনো ব্যবহার হয় না। তো এগুলো যদি মনে করেন কমন কয়েকটা পড়েন তাহলে কিন্তু এখানে লিখতে পারেন, হ্যাঁ। তো এগুলো হচ্ছে একটু কঠিন টাইপের, চাইলে হচ্ছে বাদ দিতে পারবেন, নিজের মতো করে ইউজ করতে পারবেন, এটা হচ্ছে আপনার নিজের উপরে। এটা বৈশিষ্ট্যটা কেমন, চর্যাপদের যে বৈশিষ্ট্য, এগুলো কিন্তু আপনারা নর্মালি প্রিলি অবস্থায় পড়েন নাই। যেমন চর্যাপদের ভাষার স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের ধ্বনিগত বিশেষত্ব আধুনিক বাংলা ভাষার মতো, সংস্কৃত শব্দের বানানে সর্বত এক নিয়ম পালন করা হয়নি। কেমন জিনিসটা, যেমন হচ্ছে একটু আগে বললাম কা তরুবর পঞ্চবীর আলো চঞ্চল চিহে পৈঠা কালো। তো এখানে যে লাইনটা ছিল, এখানে দেখেন এটা যে ধারাতে বলার কথা ছিল যে আমি সংস্কৃত হইলে পুরোটাই সংস্কৃত, বাংলা হইলে পুরোটাই বাংলা, এরকম কিন্তু নাই। তো কা আ তরু বড় পঞ্চ, তরু তরু জিনিসটা কিন্তু বাংলা, আবার কা কিন্তু বাংলাতে আপনি পারেন না, মানে শুনেন নাই। পঞ্চবী, পঞ্চবী জিনিসটা আবার বাংলাতে নাই। চঞ্চল চিহে পৈঠা কালো, চঞ্চলটা বাংলাতে আছে, বাকিগুলা কিন্তু বাংলাতে নাই। মানে এখানে হচ্ছে বাংলা, সংস্কৃত, আরো 5টা ভাষা, আমরা যখন ভাষা বিতর্কে যাব তখন হচ্ছে এগুলো আর একটু ভালো করে দেখবো। তারপর হচ্ছে বর্ণের হ্রস্ব এবং দীর্ঘ উচ্চারণ আধুনিক বাংলার মতো চর্যাপদে দেখা যায় না। কিরকম জিনিস, যেমন হচ্ছে পঞ্চ পাঞ্চ, ঠিক আছে, পঞ্চ পাঞ্চ, এখানে আমরা নর্মালি যদি বাংলাতে করতাম তাহলে আমরা এখানে একটা ধাক্কা দিতাম, মানে রস্ব দীর্ঘস্বর উচ্চারণ করতাম, যেমন পঞ্চ, পাঞ্চ, পাঞ্চ, এই জিনিসটা আমরা, বা পাঞ্চ, পঞ্চবটি, পাঞ্চ নির, এরকম একটু একটা ধাক্কা থাকতো। কিন্তু এই জায়গাতে যে শব্দগুলা, পঞ্চর পরে আর কোনো শব্দ ব্যবহার করে না, পাঞ্চর পরে কোনো শব্দ ব্যবহার করে না। তো এই জন্য কি হয়েছে, এই জন্য আসলে দুইটার উচ্চারণ আমার কাছে একই রকম, মানে কোনো রস্ব দীর্ঘ উচ্চারণ আমার এখানে ইউজ করার দরকার হয়নি, ঠিক আছে, এই জন্য হচ্ছে পঞ্চ পাঞ্চ, হ্যাঁ, নর্মাল একটি সাউন্ড ইউজ করতেছেন। তারপর হচ্ছে চর্যাপদে তালিবেশ্ব, মূর্ধন্যাস্য, দন্ত্যাস্য এর মধ্যে কোনো পার্থক্য ছিল না, ঠিক আছে, যেমন হচ্ছে আপনি চাইলে সবর তালিবেশ্য দিয়ে লিখতে পারেন, দন্ত্যাস্য দিয়ে লিখতে পারেন, এটা কোনো ফ্যাক্টর না। তারপরে আপনার বড়িগার জ, জ, মূর্ধন্য ন এর মধ্যে কোনো পার্থক্য ছিল না।
একই শব্দ, ধরেন হচ্ছে লবণ, লবণটা এক জায়গায় দেখবেন মদিনার স দিয়ে, আরেক জায়গায় দেখবেন সরি মদিনার মূর্ধন্য দিয়ে, আরেকটা জায়গায় দেখবেন দন্তন্য দিয়ে। তারপর হচ্ছে চর্যাপদের অশ্রুতি বশ্রুতি বিস্তৃত ছিল। এখন অশ্রুতি কি জিনিস? অশ্রুতি হচ্ছে ভাষার একটা, যে আপনার সর্বশেষে হচ্ছে একটা স্বরেও থাকে, ঠিক আছে? একটা হসন্ত, একটা হচ্ছে ব যে শ্রুতিটা, এটা হসন্ত থাকে, আর অশ্রুতিতে হসন্ত থাকে না। তো এখানে দুইটা জিনিসই কিন্তু বিদ্যমান ছিল, মানে লাস্টে হসন্ত থাকতেও পারে আবার নাও থাকতে পারে, ঠিক আছে? তারপরে চর্যাপদে ভাষার অপভ্রংশের প্রভাবে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ ব্যবহৃত হতো, কোনো ক্লিমলিঙ্গ ছিল না। মানে এখানে আপনার নর্মাল যে চেয়ার টেবিল বুঝান, এখানে কোনো নর্মালি চেয়ার টেবিল দিয়ে বোঝানো হইতো না, মানে চেয়ার টেবিল শব্দগুলো ইউজ করা হতো না, মানে কোনো ক্লিবলিঙ্গ নাই, ঠিক আছে? এখানে হয় পুংলিঙ্গ নাইলে স্ত্রীলিঙ্গ। তবে এই পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। শব্দগুলো ম্যাক্সিমাম জায়গাতে দেখবেন এদের মধ্যে কোনো পার্থক্য, এটা একটু কঠিন লাগতে পারে আপনার। জাস্ট হচ্ছে এখানে একটা যে কাজটা করবেন সেটা হচ্ছে নর্মাল 6টা পয়েন্ট আপনি মাথায় রাখার ট্রাই করবেন। এখানে মনে হয় 7টা দেওয়া আছে, 6টা পয়েন্ট মাথায় রাখবেন। আর আগে হচ্ছে আমরা 3টা বা 4টা পয়েন্ট মনে রাখতাম। তো এক বচনে কর্তৃ কর্ম করণ অধিকরণ কারকের বিভক্তি ব্যবহার করা হয় না, এটা খুব সহজ একটা জিনিস। যেমন হচ্ছে আপনি যে কোনো লাইন, আপনার যেমন প্রবাদের একটা লাইন ধরে দেন, প্রবাদটা যেহেতু মনে রাখতে হয়, তো প্রবাদে হচ্ছে আপনার হারিতবাদ তাহিনীতি আবিসি, ঠিক আছে? হারিতবাদ তাহিনীতি আবিসি, ঠিক আছে? তালত মোর ঘর নাহি পরবেশী, হারিতবাদ নাহিনীতি আবিসি। হ্যাঁ, তো এই লাইনটা মনে করেন ব্যবহার করে দিলেন, ঠিক আছে? তো এখানে কোনো আসলে কোনো বিভক্তির ব্যবহার নাই। তো এই হচ্ছে আমার হচ্ছে নর্মাল বৈশিষ্ট্য, চর্যাপদের যেসব বৈশিষ্ট্য আছে এগুলো হচ্ছে মূলত ব্যাকরণগত বৈশিষ্ট্য। আচ্ছা, এটার সাথে সাথে আমরা আরেকটা জিনিস দেখে নিই, ভাষাগত বিতর্ক। ভাষাগত বিতর্কটা একটু আগে দেখে নিই। তো এতক্ষণ যে আমরা বললাম, যে একটু প্রথম দিকে বললাম যে সংস্কৃত ভাষা সব জায়গাতে সমানভাবে ব্যবহার করা হয়নি, অথবা বাংলা ভাষাও সব জায়গাতে সমানভাবে ব্যবহার করা হয়নি। এর মানেটা হচ্ছে এখানে অনেকগুলো ভাষার মিশ্রণ আছে। যেমন নর্মালি যদি আপনি দেখেন, এখানে চর্যাপদের ভাষা বাংলা, হিন্দি, মৈথিলি, অহমিয়া, এটা কিন্তু নর্মালি অসমিয়া বলে না, এটা অহমিয়া বলে। হ্যাঁ, আপনারা অহমিয়া এটাই লিখবেন। অহমিয়া, উড়িয়া, তৎসম প্রভৃতি শব্দের ব্যবহার খুঁজে পাওয়া যায়, তাই বিভিন্ন পণ্ডিতগণ এটিকে নিজ নিজ সাহিত্য বলে উল্লেখ করেন। আচ্ছা, একজনে বলছিলেন যে ভাই অনেক কিছু মনে থাকে না। তো মনে না থাকার আরেকটা জিনিস হচ্ছে, আপনারা অনেক সময়, যেমন আমার এই জিনিসটা মনে থাকতো না, যে এখানে মূল একটা পয়েন্ট, হ্যাঁ, মনে করেন 1920 সালে একটা কাহিনী, এটা আমার মনে থাকতো না, তখন আমি কি করতাম, বাম দিকে লিখে রাখতাম। এটা না, যেমন হচ্ছে আরেকটু দেখাই, যেমন এখানে তোহারি, তোহারি শব্দটা আমি ভুল করতাম, অথবা যে চর্যাপদে 8, 13, 14, 15, 18 এই সিরিয়ালটা মনে থাকতো না। তো এগুলো হচ্ছে কি করে, আমরা হচ্ছে বাম দিকে সাইডের মধ্যে আবার লিখে রাখতাম, যেন এগুলো বারবার চোখে পড়ে। আচ্ছা, এই জায়গাতে একটা জিনিস এখানে হচ্ছে আমি অ্যাড করছিলাম, এই প্রশ্নের মধ্যে নাই, যে একজন হচ্ছে অস্বীকার করছে। আমি হচ্ছে যখন প্রিলিতে পড়েছিলাম এটা আবার ক্লিয়ার করে দিয়েছিলাম, যে চর্যাপদে ভাষাগত বিতর্ক কারণটাই হচ্ছে হলো, বিতর্ক কেন আসবে, বিতর্ক আসবে কেউ মানবে কেউ মানবে না, ঠিক আছে? তো এখানে না মানা জিনিসটা লেখা হয়নি, হ্যাঁ, এই জন্য হচ্ছে পরবর্তীতে এই জিনিসটা অ্যাড করার জন্য পাশে লিখে রাখছিলাম। আচ্ছা, যাও। তো চর্যাপদের ভাষায় বাংলা, হিন্দি, মৈথিলি, অহমিয়া, উড়িয়া, তৎসম ইত্যাদি শব্দের ব্যবহার খুঁজে পাওয়া যায়, তাই বিভিন্ন পণ্ডিতগণ এটিকে নিজ নিজ সাহিত্য বলে উল্লেখ করেন। তো হরপ্রসাদ শাস্ত্রী, যে হচ্ছে 1916 সালে তার নিজ সম্পাদনায় চর্যাপদ প্রকাশিত করেন, সে কি বলছেন, সে বলছেন যে এটা হচ্ছে মূলত, সে একটা ধারণা দিয়ে দিয়েছেন, হ্যাঁ, কিন্তু ধারণা দেওয়ার সময় সে এটাও লিখছেন, এটা হচ্ছে ভাষাবিদদের দ্বারা এটা বিশ্লেষণ করা হয়নি। মানে সে কিন্তু তার সময় কিন্তু সে হচ্ছে যখন প্রকাশনা করছে, সে কিন্তু কাউকে দিয়ে হচ্ছে এটা বিশ্লেষণ করেনি, ডাইরেক্ট হচ্ছে প্রকাশ করে দিচ্ছে। তো পরবর্তীতে কি হয়েছে, এখানে যে মূল কাহিনীটা হয়েছে, এবং এখানে প্রকাশ করার সময় আরেকটা কাজ করছে, সে সে নাম দিছে হচ্ছে 1000 বছরের পুরানো বাংলা ভাষা, মানে তার কাছে মনে হয়েছে এটা বাংলা ভাষা রচিত, এই নামটা সে ব্যবহার করছে। তো করার পরে কি হয়েছে, যেহেতু এটা বিতর্ক, মানে হচ্ছে এটা নিয়ে বিতর্ক হয়েছে, তর্ক বিতর্ক, যেহেতু উনি বলছে বাংলা ভাষায়, তাহলে আরেকজন অবশ্যই বলছে কি এটা বাংলা ভাষা রচিত না। তো এটা কে বলছে, এটা বলছে মূলত 1920 সালে বিজয় চন্দ্র মজুমদার, যে হচ্ছে দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, দ্য হিস্ট্রি অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই বইটার মধ্যে সে এটা বাংলা ভাষায় রচিত না, হ্যাঁ, এটা মানে বাংলা ভাষা রচিত এটা বলে অস্বীকার করছে, এটা বাংলা ভাষা রচিত হইতে পারে না, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার কি নাম, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এটা নিয়ে কথা বলছেন। তো সর্বশেষ হচ্ছে 1926 সালে ওডিবিএল গ্রন্থে কে করছেন, ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়, যে মন্তব্য করছেন এটা বাংলা ভাষায় রচিত, ঠিক আছে? তো
তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু বলছে যে এটা বাংলা ভাষায় তেমন রচিত না, তো তিনি রচিত না বলে একটা শব্দ ব্যবহার করছেন। তার মতে এই গ্রন্থটা রচিত হয়েছে বঙ্গ কামরূপী। এই যে শব্দগুলা বলতেছে, এই শব্দগুলো মূলত টিচাররা শুনতে চায়। এই মূল মূল যে শব্দগুলা, যেমন হচ্ছে বঙ্গ কামরূপী, তারপর হচ্ছে বিজয়চন্দ্র মজুমদার, তারপর হচ্ছে 1000 বছরের পুরনো বাংলা ভাষায় রচিত, মানে স্পেসিফিক স্পেসিফিক যে কথাবার্তাগুলা, এগুলা যখন টিচাররা মানে প্রশ্নের উত্তর দেখে, তখন হচ্ছে তারা এটা চায় যে স্টুডেন্ট আসলে পারে কিনা। গদ বাঁধা লেখার মধ্যে এইসব শব্দগুলাতে ফোকাসটা কম থাকে। আপনারা যখন লিখবেন অবশ্যই হচ্ছে এই শব্দগুলোর মধ্যে ফোকাস বেশি করুন, যে যেটা আপনাকে বুঝাবে যে এটা হচ্ছে কি জিনিস, এটা হচ্ছে অরিজিনালিটি আছে এটার মধ্যে, আপনি অনেক কিছু জানেন, এটা আপনার লেখার মধ্যে প্রকাশ পাচ্ছে। তো চর্যাপদে 5টা ভাষা আধিক্য পাওয়া যায়, বাংলা, অহমিয়া, তৎসম, হিন্দি, আরবি। তাই সার্বিকভাবে এই ভাষা কালো আধারী ভাষা নামে পরিচিত। ঠিক আছে, তো যেহেতু 5টা ভাষা আধিক্য পাওয়া যায়, এই 5টা ভাষা কি একটু পরে আমরা দেখতেছি। তো একটা উদাহরণ দিতেছি, সেটা হচ্ছে যেহেতু আমি একটা প্রথমেই আপনাকে বলছি যে একটা পংক্তি ব্যবহার করা ট্রাই করবেন, তো আমি এখানে উদাহরণ হিসাবে একটা পংক্তি ইউজ করছি। এটা একটা টেকনিক। যখন আপনি মনে করতেছেন যে আপনি পংক্তি বা উক্তি মাথায় আসতেছেন, আমি কেমনে কিভাবে ব্যবহার করবো, তখন একটা উদাহরণস্বরূপ জিনিসটা নিয়ে আসলেন, তারপরে সেটা নিয়ে কিছু কাজ করলেন, এই যে আপনার তাহলে ব্যবহার করা হয়ে গেল। তো উদাহরণস্বরূপ কি, বর্ষণ গোহালি কিমদু বলন্দে, এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। তো এর মানে হচ্ছে দুষ্ট গুরু থেকে শূন্য গ্রহ ভালো। তো এই উল্লেখিত বাক্যের মধ্যে 5টা ভাষা নিয়ে মিশ্রণ পাওয়া যায়। কোন 5টা ভাষা? আপনার বাংলা, অহমিয়া, তৎসম, হিন্দি, আরবি। এই মূল যে 5টা ভাষা, এই 5টা ভাষা কিন্তু এই লাইনটার মধ্যে আছে। তো হরপ্রসাদ শাস্ত্রী এরপর কি বলছেন, এটা কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী বলছে পরে যে, ঠিক আছে, যখন সে বলছে যে বিশ্লেষণ হয় নাই, তখন কিন্তু সে এই কথাগুলো বলে নাই। পরবর্তীতে তখন যাকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন সে এই কথাগুলো বলছে যে এখানে মোট, সে আবার এটা নিয়ে কাজ করছে, কাজ করার পরে বলছে এখানে মোট 1660টা শব্দ আছে, এর মধ্যে প্রায় সংস্কৃত শব্দ আছে 15%, তার কাছে এটা প্রায় 15%, কম হইতে পারে বেশি হইতে পারে। তৎসম হচ্ছে প্রায় 25%, বাংলা হচ্ছে প্রায় 60%। ঠিক আছে, এই সংস্কৃতর মধ্যে মূলত হচ্ছে আপনার অহমিয়া, তারপর হচ্ছে হিন্দি, ঠিক আছে, এগুলো হচ্ছে এই সংস্কৃতের সাথে মিশ্রিত। আর বাকি যেগুলো আছে, বাকিগুলোর মধ্যে হচ্ছে বাকি যে শব্দগুলো আছে, বাকি শব্দের মধ্যে আরবি, তারপর হচ্ছে যদি এক্সট্রা কোনো শব্দ থাকে এগুলো ছিল। তো মূলত হচ্ছে আমার বাংলার প্রায় 60% শব্দ আছে। তো এগুলা বুঝার আরেকটা ওয়ে হচ্ছে, আপনারা একটা শব্দের শ্রেণী বিভাগ করছেন, সেখানে দেশি শব্দ একটা জায়গা ছিল। তো দেশি শব্দের মধ্যে কি ছিল, যেমন হচ্ছে ডাব, ধর্ম, এরকম কতগুলো শব্দ ছিল। ঠিক আছে, তো এইরকম মানে কিছুগুলো স্পেসিফিক শব্দ থাকে যেগুলো আসলে দেশি শব্দ। ঠিক এরকম কতগুলো স্পেসিফিক শব্দ হচ্ছে পাওয়াখাল, বাঙালা, বাঙালি, এগুলো হচ্ছে স্পেসিফিক, এগুলো দেশি শব্দ। এই শব্দগুলো কিন্তু ওখানে ব্যবহার ছিল। তাহলে মানে কি দাঁড়ালো, স্পেসিফিক দেশি শব্দগুলো যেহেতু ব্যবহার আছে, অবশ্যই এটা বাংলা রচিত, এটার মধ্যে কোনো মিক্স আপ নেই। মিক্স আপ বলতে অন্য শব্দ মিক্স আপ আছে, কিন্তু মূল জিনিসটা হচ্ছে বাংলায় রচিত। আচ্ছা, এছাড়াও আমরা কয়েকটা বিষয় দেখছিলাম, যে ওই যে ওখানে আমি বললাম যে পরে আমি বলতেছি, সেটা হচ্ছে দন্তাস্ব এবং মূর্ধন্যাস্ব পরিবর্তে তালিবেশ্বর ব্যবহার বেশি। বাংলাতে দেখবেন এই তালিবেশ্ব শব্দটা খুব বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে জয়ের পরিবর্তে বরিগার জ, অন্দেশ্বর পরিবর্তে সরেয়া, অনুষ্কারের পরিবর্তে, এই 4 নাম্বার পয়েন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। 4, 1 এবং হচ্ছে 5, কিছু দেন আর না দেন, এই 1, 4, 5 নাম্বার পয়েন্টটা অবশ্যই দিবেন। 4 নাম্বার বলছে অনুস্বার, যেটা অনুস্বারের পরিবর্তে হচ্ছে ওর ব্যবহার বেশি। ও শব্দটা হচ্ছে দেশি শব্দের রূপ। আপনি যে কোনো শব্দ দেখবেন দেশি শব্দের মধ্যে যখন অনুষ্কার আর ওর মধ্যে ও শব্দটা আপনারা ইউজ করতেছে বেশি। আর এটা হচ্ছে দৈন্তান্ন এবং মূর্ধন্যের মধ্যে কোনো পার্থক্য নেই, তবে এখানে অবশ্যই দৈন্তান্নটাও ব্যবহার আছে, মূর্ধন্যটাও ব্যবহার আছে। মানে হচ্ছে মূর্ধন্য মানে হচ্ছে তৎসম শব্দ, একটা মাথায় রাখবেন, মূর্ধন্য মানে হচ্ছে তৎসম শব্দ, আর দৈন্তান্ন মানে হচ্ছে দেশি শব্দ। মানে এখানে দেশি শব্দ আছে, তৎসম শব্দ আছে, এবং এমন ভাবে আছে যে এটার মধ্যে কোনো পার্থক্য করা যায় না। তো তাহলে মূলত কি দাঁড়ালো, মূলত হচ্ছে আমার ম্যাক্সিমাম যে পয়েন্টগুলা, এটার আলোকে আমি বলতে পারি, এখানে আরো একটা দুটা লাইন লিখবেন, সেটা হচ্ছে এই ম্যাক্সিমাম যে পয়েন্টের আলোকে আমরা বলতে পারি এটা বাংলা ভাষায় রচিত। তবে এই বিতর্ক আসলে কোনো সমাধান হয়নি কখনো। এ হচ্ছে আপনার প্রশ্নের উত্তরটা। আচ্ছা, এখনো গেল 2টা প্রশ্ন। আচ্ছা, এবার আমরা একটু দেখি হচ্ছে, এটা না দেখি, এটা দেখার দরকার নেই, এটা আপনারা নিজেরা পড়েন। এখানে মূলত কারণ, যখন হচ্ছে আপনি কারণ আপনাকে ব্যবহার করবে, তখন অবশ্যই পয়েন্ট আউট করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু আমি প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে বিভিন্ন ধরনের আনসার ট্রাই করছি। যেমন হচ্ছে এটা বৈশিষ্ট্য, আবার হচ্ছে এটা হচ্ছে কারণ। কারণ আপনি কিভাবে করবেন, কারণের মধ্যে অবশ্যই
আপনার যে লোক কথা বলছে এটা নিয়ে তার কথাগুলো অবশ্যই লিখতে হবে। যেমন হচ্ছে অন্ধকার যুগে যখন যাবেন তখন হচ্ছে ওয়াকিল আহমেদের কিছু কথাবার্তা আছে, তারপর হচ্ছে হুমায়ুন আজাদের কিছু কথাবার্তা আছে, এগুলো আপনাকে ব্যবহার করতে হবে। এটা অন্ধকার যুগ না কেন, অন্ধকার যুগ বলা হয় কেন, ঠিক আছে, কারণ দিয়ে ওসব তাদের যে ভাষ্যমত এগুলো অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ এটা না হলে আপনার লেখার কোনো মান থাকবে না আসলে। তো যে জিনিসটা হচ্ছে যে সান্ধ্য ভাষা নিয়ে মূলত হরপ্রসাদ শাস্ত্রী যখন বইটা আপনার প্রকাশিত করছে তখনই সে কথাটা বলছিল যে সান্ধ্য ভাষা মানে আলো আধারী ভাষা, কতক অন্ধকার কতক কতক আলো অন্ধকার, খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না, যাহারা ভজন সাধন করেন তাহারাই সে কথা বুঝিবেন, আমাদের বুঝিয়া কাজ নেই। এর মানে হচ্ছে তিনি একটা জিনিস বুঝতে পারছিলেন যে এখানে মূলত ধর্মতত্ত্বটা নিয়ে বেশি কথাবার্তা বলা হয়েছে। তিনি এই জিনিসটা খালি উল্লেখ করছেন, আর বাকি জিনিসটা তিনি উল্লেখ করেন না, এবং তিনি আসলে মূলত বুঝানো না এটা নিয়ে আসলে কি বুঝাইছে। পরবর্তীতে যখন ওডিবিএল জিনিসটা আসছে, ওডিবিএল আসছে, তখন হচ্ছে এটা আরো ভালোভাবে বিশ্লেষিত হয়েছে। তারপর মুনি দত্তর টিকাগুলো হচ্ছে এই কথাগুলোকে আরো বিস্তারিত ভাবে তুলে ধরছে সবার সামনে। তো যারা ভজন সাধন করেন তাহারাই সে কথা বুঝিবেন, আমাদের বুঝিয়া কাজ নেই, এটাই হচ্ছে মূল যে লাইনটা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে অনেকগুলো প্রশ্নে মূল কতগুলো লাইন থাকে। যেমন হচ্ছে সান্ধ্য ভাষার মধ্যে এই লাইনটা না দিলে আপনি এক পাবেন কিনা সন্দেহ আছে। কারণ হচ্ছে এই হরপ্রসাদ, এই সান্ধ্য ভাষার যে কারণ, এটা মূল জিনিসটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রের এই লাইনটার মাধ্যমে। কারণ আপনি যদি এই লাইনই না দেন, আপনি দিলেন চর্যা মানে এই, অচার্য মানে এই, তাহলে বিনিশ্চয় মানে এই, তারপর এই এই লেখা, তারপর হচ্ছে এটা সন্ধ্যা ভাষার তুলনা করছেন, কিন্তু আপনি লাইন দেন না, আপনি কিন্তু নাম্বার পাবেন না তেমন। কারণ হচ্ছে এই কতগুলো স্পেসিফিক যে জিনিসগুলো এগুলো অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। ডক্টর সুকুমার সেন বলেন যে সান্ধ্য ভাষার শব্দের বাহ্য অর্থ এক আর ভিতরের অর্থ সম্পূর্ণ ভিন্ন। ঠিক আছে, এটা হচ্ছে আমি একটা এক্সট্রা ইউজ করতে চাইছি যে সান্ধ্য ভাষাটারে আমি আর একটু ডেপথ আমি আনতে চাইছি, কারণ আমি কি চাইছি মূলত, আমি আমার লেখাতে একটু অরিজিনালিটি রাখতে চাইছি। এটা আপনি চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু ওই প্রথম লাইনটা অবশ্যই আপনাকে দিতে হবে। আচ্ছা, চর্যাপদের এখানে তখন আমি বিশ্লেষণ করলাম যে যত কথাবার্তা আপনারা নর্মাল বইয়ে পান, এই বইয়ের কথাবার্তা এখানে লিখলে আসলে হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এটা গেল। তো মূলত আমার দেখাইতে হবে যে এটা সান্ধ্য ভাষা কেন। সান্ধ্য ভাষা হলে আমি কথা কিছু বুঝতে পারতেছি, কথা কিছু বুঝতে পারতেছি না। আর মূল কারণটা হচ্ছে হলো এখানে ধর্মীয় গুরুতত্ত্ব, এই যে ভজন সাধনের কথা বলছে মানে ধর্মীয় গুরুতত্ত্বর কথা বলা হয়েছে। কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে কি হয়েছে, বৌদ্ধ সচেতন এই ধর্মীয় তত্ত্বের মাঝে তারা কিছু সিক্রেট, কিছু রূপক ব্যবহার করছে। ঠিক আছে, যেটা পরবর্তীতে বের করা হয়েছিল। ঠিক আছে, তো মানে হচ্ছে তার এখানে কিছু জিনিস দিয়ে সে আরেকজনকে সাবধানতা দিচ্ছে, আবার কিছু কিছু জিনিস দিয়ে সে ধর্মীয় জিনিসটাকে মানে আটকে তুলে, মানে এটা কি বলে, সংরক্ষণ করার চেষ্টা করতেছে। ঠিক আছে, তো সবকিছু মিলে এটা হয়ে গেছে দুর্বোধ্য। এই জন্যই মূলত এটাকে সান্ধ্য ভাষার সাথে তুলনা করা হয়। কিছু বোঝা গেছে, কিছু বোঝা যায় না। এরপরে হচ্ছে চর্যাপদের নিম্ন বর্গীয় মানুষের পরিচয়। আমি একবারে এই কয়টা প্রশ্ন আছে, 6টা প্রশ্ন মনে হয় আছে, এটা নেওয়ার পরে আপনাদের প্রশ্ন নিব, কারণ হচ্ছে আমি নর্মালি প্রশ্ন নিয়ে পড়াইতে পছন্দ করি। আচ্ছা, চর্যাপদের নিম্নবর্গীয় মানুষের পরিচয়, এখানেও সেম কাহিনীটাই করছি, তবে এখানে হচ্ছে আমি বইয়ের মধ্যে যত জায়গাতেই আপনার এই নিম্নবর্গীয় কথা আছে সবগুলাই একটু না একটু তুলে ধরার ট্রাই করছি। আপনার লেখা তো আপনি এরকম ট্রাই করবেন। অনেক সময় দেখা যায় যে কি আপনার নোটটা করা থাকে না, বই একটা পড়ে গেছেন, শিকড়ের বই পড়ে গেছেন, শিকড়ের বইয়ের মধ্যে কয়েকটা লাইন তুলে ধরছে, ওটা আপনি লিখে দিয়ে চলে আসছেন। ঠিক আছে, এখন এটা হয়ে গেছে গদবাতা লেখা, আপনি যেরকম লেখছেন আরেকজন এরকম লেখছেন। কিন্তু মূলত যে নিম্নবর্গীয় সম্ভবত শিকড়ের মধ্যে আপনার বেশি কিছু লেখা ছিল না, মনে করেন এই এই জায়গাটা খালি লেখা ছিল। ঠিক আছে, এই জায়গাটা খালি লেখা ছিল যে তারা কি কি করতো কি না করতো। হ্যাঁ, তারপর আবার নিচে আমি যে এক্সট্রা গুলো লিখছি এগুলো আবার লেখা ছিল না, মানে অল্প কিছু লেখা আছে, এরকম লেখা যাবে না। আবার এগুলো লেখার সময় এই যে আমি একটু একটা কাজ করছি যেটা আপনি খেয়াল করতে পারেন, আমি চর্যার নাম উল্লেখ করে দিচ্ছি। এই চর্যার নামটা উল্লেখ করা খুব গুরুত্বপূর্ণ, মানে হচ্ছে আপনি এটা ওই জায়গা থেকে পড়ে পড়ে লিখছেন, টিচারের কাছে মনে হবে। এবং অবশ্যই এটা ওই জায়গারই জিনিস যে 8 নম্বরে বলা আছে, 8 নম্বর সম্ভবত ডোমের কথা বলা আছে, 13-14তে হচ্ছে চন্ডাল মাঝি তারপরে কামিনের কথা বলা আছে, 18 নম্বরে আছে হচ্ছে মদ বিক্রির কথা বলা আছে। ঠিক আছে, তো এগুলো আসলে ওখান থেকে দেওয়া হয়েছে। তো এটার আমি একটা মনে করেন অনেক সময় হচ্ছে আপনার লাইন সবসময় আপনি মনে রাখতে পারবেন না, কিন্তু নাম্বার তো মনে রাখতে পারবেন। ওই নাম্বারটা ইউজ করার মানেও কিন্তু অরিজিনালিটি পরিচয়।
তো যে জিনিসটা হচ্ছে প্রথমে আপনি ভূমিকা দিবেন, অবশ্যই এক একটার ভূমিকা এক এক রকম হবে, সবগুলো কমন ভূমিকা রাখবেন এবং ভূমিকার মধ্যে অবশ্যই প্রশ্নের একটা ধারা তুলে ধরবেন। যেমন এই নিম্নবর্গীয় মানুষের কথা যখন বলছি তখন হচ্ছে আমি দেখেন একটা জিনিস লিখছি কি, আপনারা নর্মাল যেটা লেখছেন যে নিম্নবর্গীয় কাহিনী মানে পরিচয় পাওয়া যায়, তারপরে একটা জিনিস দেখেন চর্যাপদের বেশিরভাগ কবিতায় নিজ এবং অন্তজ শ্রেণীর জীবনযাত্রা এবং দরিদ্র জীবনের বেদনার বিষাদ চিত্র ফুটে উঠেছে। ঠিক আছে, এই জিনিসটা আমি এক্সট্রা ব্যবহার করছি, মানে হচ্ছে আপনি লেখার মধ্যে ভূমিকার মধ্যে আপনার এই মূল প্রশ্নের কিছু জিনিস আপনাকে তুলে দিতে হবে আগে, তাহলে হচ্ছে টিচার তার পড়ার ইচ্ছা হবে, আচ্ছা এটা আছে, ও আচ্ছা তাহলে আমি একটু দেখি সে কি লিখছে, এরকম হচ্ছে তার চিন্তা ভাবনা আসবে। তো পরবর্তীতে হচ্ছে সমাজের, আচ্ছা এখানে প্রথমেই যে লুইপার এখান থেকে দেওয়া ছিল যে ওই যে হারিত ভাত নাহি দিতে আবিসি টালত মোর ঘর নাহি পরবেশি হারিত ভাত নাহি নিতে আবিসি, আসলে ওখান থেকে আসলে জিনিসগুলো আসছে, মূল জিনিসগুলা। আরেকটা হচ্ছে নগর বাহিনী ডম্বি তোয়ারি কুড়িয়া, এই দুইটা লাইন হচ্ছে এই প্রশ্নের জন্য কমন লাইন, এটা না দেওয়া মানে হচ্ছে খুব একটা অপরাধ করার মতো। তো সমাজের নিচু স্তরের মানুষেরা অভিজাত মানুষ থেকে দূরে গ্রামের প্রান্তে টিলায় নগর বাহিরে দম্বি তোহারি কুড়িয়া। ঠিক আছে, দম্বি মানে ডম্বিতে মানে হচ্ছে আপনার টিলাগুলা, মানে ডম্বি মানে হচ্ছে ছোট ছোট পাহাড়ের পরে 30 মিটার 90 মিটারের পরে যায় হচ্ছে পাহাড় শুরু হয়। ঠিক আছে, ওই 30 থেকে 90 মিটার যে জায়গাগুলো এটা বলা হচ্ছে টিলা, ওগুলা ডম্বিও বলা হয়। ঠিক আছে, আর এটা হচ্ছে টালত। ঠিক আছে, টালতও কিন্তু টিলা। টালতটা হচ্ছে এখানে যে টালতটা বুঝাইছে সেটা হচ্ছে আপনি মানে মনে করেন আমি এখন যেখানে আছি মনে করেন খাগড়াছড়ি, খাগড়াছড়িতে আপনি কি হয়, আপনি মনে করেন দূর দূরান্ত একটা মনে করেন ফিল্ড আছে, ফিল্ডের পরে যে পাহাড় শুরু হয়েছে, এই ফিল্ডের পরে যে একটা পাহাড় শুরু হয়েছে অনেক বড় একটা ফিল্ড, তারপর হচ্ছে পাহাড়ের মতো শুরু হয়েছে একটা খাস কাটার মতো, এই জায়গাতে হচ্ছে সে বাড়ি বানাইছে। এই জিনিসটা হচ্ছে আপনার পরের যে প্রতিবেশহীন টিলার উপর করে, এটা হচ্ছে ওই লাইনটা বুঝেছে। আর ডম্বি তোমারই তৈরি কুড়িয়া, এটা হচ্ছে আমি ঘরে মানে গ্রামে বসবাস করতেছি। ঠিক আছে, ডোমবে গ্রামের মনে করেন নদীর কাছাকাছি একটা জায়গাতে বসবাস করতেছি, ডোম এলাকার মধ্যে। আচ্ছা, তো সমাজের নিচু স্তরের মানুষেরা অভিজাত মানুষ থেকে দূরে গ্রামের প্রান্তে টিলায় পাহাড়ের গাত্রে বসবাস করতো, তারা বেশিরভাগ মানুষের জীবন হচ্ছে রিক্ততায় পরিপূর্ণ ছিল। ঠিক আছে, এবং কত কত নাম্বারে বলা আছে 10-33 নাম্বার কমন দুইটা লাইন। এরপরে হচ্ছে তারা কি কি কাজ করতো, এটা মূলত 8, 13, 14, 15, 18 এই চর্যাগুলোতে বর্ণনা করা আছে। তারপরে এক্সট্রা যে এই জিনিসটা ইউজ করছি এখানে 3 নাম্বারটা আমি দিয়ে রাখছিলাম, 3 লিখে রাখছিলাম। চর্যাপদে বিভিন্ন উৎসব পালন এবং অতিথি আপ্যায়ন সহ বিভিন্ন সামাজিক রীতিনীতির কথা উল্লেখ পাওয়া যায়। এছাড়া সে সময় চুরি ডাকাতির প্রাদুর্ভাব ছিল। 2 নম্বর চর্যায় বলা হচ্ছে কানের চড়ে নিল অধরাতি। ঠিক আছে, কানের চড়ে নিল অধরাতি মানে কানের দুল চড়ে নিয়ে গেছে অন্ধকার রাতের মধ্যে। তো এরকম হচ্ছে মনে করেন 2 নম্বর চর্যা, এগুলো কিন্তু নর্মাল লাইন না, নর্মাল বইয়ের মধ্যে পাবেন না। তো এরকম কিছু কিছু লাইন আপনি উল্লেখ করবেন যেন টিচারের চোখ পড়ে আছে, সে জানে কিছু। তারপর হচ্ছে দাবা খেলা, পান খাওয়া, মদ পান, নাচ গান ইত্যাদি সামাজিক জীবনের প্রচলন ছিল। চর্যাপদে এমন নানা উপাদানের পরিচয় পাওয়া যায়। এটা হচ্ছে মূলত কি প্রশ্ন, আমার নিম্নবর্গীয় মানুষের প্রশ্ন। ঠিক আছে, আমি আসলে এটা আপনাদেরকে টাইপ করেও দেখাতে পারতাম, কিন্তু টাইপ করে দেখাচ্ছি না, কারণ আপনি লেখার কি স্ট্যান্ডার্ডটা, আপনি কিভাবে লিখবেন এই জিনিসটা আসলে দেখানোর জন্য এখান থেকে আমি দেখাচ্ছি। দেখেন আমি কিন্তু আপনার এটা এটা একটু নিচে হয় নর্মালি, 33 নাম্বার চর্যা বলা আছে, তারপরে হচ্ছে টালতমন, তারপরে এরকম করে হচ্ছে আপনি পেজটা একটু বাড়াইতে পারেন। ঠিক আছে, জিনিসটা দেখতেও সুন্দর হয়, আপনি বাড়াইতেও পারেন। ঠিক আছে, তারপর অর্থটা দিতে যে একটু নিচের দিকে দিলেন, তাহলে আপনার হচ্ছে জিনিসটা মনে করেন একটু বড় হয়ে গেছে। এরকম করে কিন্তু আপনি পেজের পরিমাণটা বাড়াইতে পারেন চাইলে। আচ্ছা, তারপরে হচ্ছে এগুলো, এটা হচ্ছে খুবই মানে বৃত্তান্ত যখন প্রশ্ন লিখবেন, বৃত্তান্ত আসলে এখানে কিছু করার নাই, বৃত্তান্ত প্রশ্নগুলো বা ইতিহাস সম্পর্কিত প্রশ্নতে আপনি সূচনা মন্তব্যের মাঝখানে জাস্ট ইতিহাসগুলা একবারে পারফেক্ট যে ইতিহাস যখন থেকে শুরু হয়েছে, ইতিহাস বললে অবশ্যই যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে বলা শুরু করবেন। আর সময় না থাকলে মূল পয়েন্টগুলো তুলে ধরবে। যেমন মনে করেন এখানে 3 মার্ক ছিল, এটা এই প্রশ্নটা লেখা হয়েছে মূলত 3 মার্কের ভিত্তিতে। তো এই জন্য হচ্ছে এখানে আগে দিয়ে পরে দিয়ে কিছু কিছু জিনিস বাদ দিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, যেমন 1882 সালের কথাটা বললাম, যে 1882 সালে রাজেন্দ্র মজুমদার যে হচ্ছে মূলত একটা খোঁজ দিছে, কিসের খোঁজ, যে আপনার সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার কোথায় আছে, নেপালে আছে, এবং যেখানে পড়ে হচ্ছে মূলত আপনার বৌদ্ধ সহযোগীরা সাধন প্রণালী সম্পর্কে জানা গেছে। কিন্তু সে সময় সবাই জানতো বৌদ্ধরা কোথায় থাকতো, বৌদ্ধরা নর্মালি থাকতো হচ্ছে মহাস্থান করে,
মহাস্থান করে থাকা মানে কি? মহাস্থান করে থাকা মানে হচ্ছে বাংলার জিনিস, এবং এটাতেই সে উজ্জীবিত হয়েছে, আর এটা তো বাংলা সাহিত্য থাকার কথা, এই জন্য হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী গেছিলেন। আচ্ছা, তারপর হচ্ছে তিনি কি কি পাইছেন, এখানে হচ্ছে ওই আপনার নর্মাল পিডি বইগুলোর মধ্যে অথবা হচ্ছে কোনো গাইড বইয়ের মধ্যে এখানে কয়েকটা পয়েন্ট আপনারা পাবেন, যে এর মাঝখান দিয়ে হচ্ছে সে গেছে, ঠিক আছে, 3বার গেছে, পায় নাই, ঠিক আছে, তারপর সর্বশেষ পাইলো আপনার বই মানে সন্ধান পাইলো বইয়ের, ওই জিনিসগুলো লিখে দিবেন। লাস্টে হচ্ছে 1916 সালে প্রকাশের কথা লিখে দিবেন। আচ্ছা, এরপরে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা প্রশ্ন পড়ার আগে আপনাদের প্রশ্নগুলো নিয়ে নিই। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি এখনই প্রশ্ন নিব। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। যারা হচ্ছে গুগল মিটে আছেন তারা প্রশ্ন করতে পারেন, আর যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে না, আপনি প্রশ্ন প্রশ্ন করার করেন। পারমিশনটা দিতে হবে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ দিছে। আর মাইকটা দেওয়ার জন্য আমাকে গ্রুপে একজন জিজ্ঞেস করছিল তোর দুপুরে, হ্যাঁ, যে আগে তো হচ্ছে তোর ওই যে 3 মার্কের প্রশ্নের জন্য তো একটা ফ্যাক্টর, এখন তোমার 6 মার্কের প্রশ্ন আসে, আমি তো ভাই সেক্ষেত্রে এটা তারা কত কমন ভাবে বলছি, এটা পুরোটা আমি একজন প্রশ্ন করতে বলছিলাম ক্লাসে জিজ্ঞেস করতে এটা ওদেরকে। আমি এটা প্রথম থেকেই হচ্ছে 3 মার্ক 6 মার্ক দুইটাই কিভাবে উত্তর করতে হয় সেটা আলোচনা করেছি। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা, কারো প্রশ্ন থাকলে করতে পারেন। কারো কোনো প্রশ্ন নেই? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। এমনি শুনছি যে এটা আমার ফার্স্ট বিসিএস, তো শুনছি যে হচ্ছে যে এরকম 3 মার্কের হলে মানে 2 মার্কের বেশি দেয় না, বা 6 মার্কের হলে 5 মার্ক বা 3 বেশি মার্কের দেয় না, প্রশ্নে এটা কি আসলে 3 মার্কের প্রশ্নে 3 মার্কও দেয় মাঝে মধ্যে, কিন্তু আপনি ওই স্ট্যান্ডার্ডে লিখতে হবে, কিন্তু ওই স্ট্যান্ডার্ডে ছেলেরা লিখতে পারে না, ঠিক আছে। আর নর্মালি হচ্ছে আপনার 2 থেকে 2.5 মার্ক দেয় যদি আপনি ঠিক মতো লিখতে পারেন, 2 থেকে 2.5 মার্ক পাওয়া যায়। 3 হচ্ছে কিরকম প্রশ্ন আমি আপনাকে বলে দিই। 3 হচ্ছে ধরেন আপনাকে 3টা কাব্যের কথা বলবো, যেটা হচ্ছে 44 বিসিএস আসছে, ঠিক আছে, রবীন্দ্রনাথের 3টা ভ্রমণ কাহিনীর কথা লিখতে বলছে। ওই প্রশ্নগুলোতে মনে করেন ভূমিকা, আপনার 3টা ভ্রমণ কাহিনী, তারপর উপসংহার আপনি দেখে দেন, আপনি 3 পাবেন, কারণ আপনাকে এটাই চাইছে, ঠিক আছে, এটাগুলাতে 3 দেয়। কিন্তু আপনাকে মনে করেন যে একটু আগে দেখালাম কারণ, ঠিক আছে, একটু আগে দেখালাম হচ্ছে, আমি কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন দেখি, যেমন নিম্নবর্গের পরিচয় আপনি যতই কিছু লেখেন আপনাকে 2.5-এর বেশি জীবনও দিবে না, ঠিক আছে, 2-2.5 বেশি আপনাকে জীবনও দিবে না। তো আবার 6 মার্কের ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার হাইয়েস্ট গেলে 5 পর্যন্ত যাবে, ওখানে 1 মার্ক আপনি পাবেন না, এটা তাদের স্ট্যান্ডার্ডটা ওভাবে ধরে রাখে, যেটা আরো ভালো করা যায়। কিন্তু নিম্নবর্গীয় যদি আপনি যা তা লিখেন আপনি পাবেন হচ্ছে 1, 1ও পাবেন, 0.5ও পাইতে পারেন। অনেক টিচার, এখানে আরেকটা বলে দেই যে কিছু কিছু টিচার 0.5 ধরে মার্ক করে, আবার কিছু কিছু টিচার হচ্ছে 1 ধরে, মানে 1 2 এভাবে মার্ক করে। এটা হচ্ছে টিচারের উপর ডিপেন্ড করে, কিন্তু আমরা যখন পড়তে যাব অবশ্যই আমাদের মাথায় থাকবে যে টিচার 0.5 মানে 0.5 1 1.5 এভাবে মার্কিং করতে পারে, ওই হিসাবে আমাদের করতে হবে। তো যেটা বললাম, আপনি পরীক্ষা যখন দিবেন, ওই যেটা বললাম নিম্নবর্গীয় ক্ষেত্রে আপনি ওই যে গদ ভাড়া লেখা শুরু করছেন, আপনি 0.5 1ও পাইতে পারেন, ঠিক আছে, এগুলো কমন একটা বিষয়। কথা বুঝতে পারছেন ভাই? জি ভাই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? কেউ বুঝেন না এরকম কেউ আছে? হ্যাঁ, নিলয় সেন, বলেন। হ্যাঁ, আপনি এখানে অনেক আনকমন বিভিন্ন উক্তি দিয়েছেন দেখলাম, এইগুলো ভাই আমরা কোথা থেকে ভাই পাইতে আসসালামু পারি? আলাইকুম। এগুলো একজন বলেন, সাধারণত বইতে, অন্যান্য বইতে বা গাইড হ্যালো। বইতে পাওয়া যায়। একজন বলেন, যে কোনো একজন। নিলয় সেন বলেন, পরের জন পরে বলেন। হ্যাঁ, নিলয় সেন বলেন। ভাইয়া, আপনি এই যে লেখাগুলোতে দেখলাম হুম। কিছু আনকমন বিভিন্ন উক্তি দিয়েছেন। হুম। এই উক্তিগুলো সাধারণত বিভিন্ন গাইড বই বা এইগুলোতে পাওয়া যায় না, এগুলো আমরা মানে প্রথম কোথা কথা থেকে হচ্ছে গাইড বই থেকে নিজেকে দূরে কালেক্ট রাখবেন করতে বেশি। পারি? আপনার প্রথম কাজ হবে গাইড বই থেকে দূরে রাখা। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো, আপনাদের মনে করেন আমার তো আগে স্টুডেন্ট ছিল, তো তারাও হচ্ছে কিছু কাজ করছে, জি। কাজগুলো আপনাদেরকে দেখাবো তারা কি কাজ করছে। ওকে ভাই। কই গেল? একটা মিনিট। আচ্ছা, আরেকজন যে প্রশ্ন করতেছিলেন সে একটু প্রশ্ন করেন, আপনার প্রশ্ন উত্তরটা আমি ওই কাজের সময় দেখাবো। অন্য কেউ যে প্রশ্ন করার, ওকে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, আরেকজন যে প্রশ্ন করতে চাচ্ছিলেন সে একটু প্রশ্ন করেন।
জি ভাইয়া, আমিও এই সেম কোশ্চেনটাই করতে চাচ্ছিলাম যে গাইড বইগুলোতে যে অ্যান্সার দেয়া আপনার এই কোশ্চেনটার পার্সপেক্টিভে যে চর্যাপদে নিম্নবর্গীয় মানুষের যে পরিচয় পাওয়া যায়, তো এখানে আসলে খুবই লিমিটেড ইনফরমেশন এবং চর্যার পদের ব্যাখ্যার ক্ষেত্রে শুধু একটা সাধারণত দেয়া আছে, 33 নম্বরটাই সব জায়গায় দিয়ে ব্যাখ্যা করা। তো এক্সট্রা ইনফরমেশন গুলো অ্যাডের ক্ষেত্রে কোন বই বা কি সোর্স গুলো আমরা ফলো করতে পারি এটা জানার জন্য? আচ্ছা, সোর্স কি ফলো করতে পারেন? সোর্স হচ্ছে গুগল। ঠিক আছে, কিরকম গুগল? যেমন হচ্ছে আমি একটা বইয়ের নাম উল্লেখ করছি, অতীন্দ্র মজুমদার। অতীন্দ্র মজুমদারের বই কিন্তু আপনি গুগলে পাবেন, এবং ওখানে কিন্তু এসবগুলো লেখা আছে, অনেকগুলো লেখা আছে। এক, দুই নম্বর হচ্ছে হলো যে আপনার একটু মানে এটা নিয়ে হচ্ছে একটু কাজ করতে হবে অবশ্যই। আপনি যদি মনে করেন যে আমার বাংলা সাহিত্য মার দরকার নেই, আপনি গাইড বই পড়েন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আপনার যদি মনে হয় যে না ভাই আমার নাম্বার দরকার আছে, বাংলাতে আমার নাম, আমার প্রত্যেকটা নাম্বার এখানে কাউন্টেড, তো আমার এখানে সাহিত্যের নাম্বার পাওয়া দরকার আছে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে একটু এক্সট্রা কাজ করতে হবে। যেমন আমি নিজে হচ্ছে বাংলার কিন্তু স্টুডেন্ট না, কিন্তু আমি হচ্ছে কিন্তু এক্সট্রা কাজ করছি। ঠিক আছে, এবং আমি হচ্ছে এটার জন্য অনেকের সাথে শরণাপন্ন হয়েছি। এর মধ্যে একজন হচ্ছে হলো আপনার, যেমন এই যে থিমটা আমি লিখতেছি, আমি কিন্তু আমি চাইলে হচ্ছে থিমের কথা নাও বলতে পারতাম। তো আমি যে থিমটা লিখতেছি এটা হচ্ছে মূলত গোড়া স্যারের থিম। ঠিক আছে, গোড়া স্যারের থিম। তো আর যে এক্সট্রা যে কথাবার্তা বলতেছিলাম, আমি কথা শেষ করি, আপনি পরে প্রশ্ন করেন। তার যে কথাগুলো বলতেছিলাম, দেখবেন যে অনেক কিছু আমি এক্সট্রা ইনফরমেশন অ্যাড করার জিনিসগুলা, এগুলো মূলত আরেকটা টিচারের কাছ থেকে আমি পাইছি। তো আমি হচ্ছে বিভিন্ন টিচারের জিনিসগুলো হচ্ছে নিজের মতো করে একটা মিশ্রণ করে নিজের আলোকে সাজাইছি। এখন আপনি এরকম নাও, আপনার কাছে নাও মনে হচ্ছে যে না আমার এটা ভালো লাগতেছে না, আমি অন্যভাবে নিব, এটা আপনি নিতে পারেন। কিন্তু আপনাকে আমি একটা জিনিস ধরা দিতেছি যে এটা এভাবে করলে আপনি ভালো মার্ক পাইতে পারেন। তো আরেকটা জিনিস হচ্ছে তথ্য আপনার চারপাশে আছে, তথ্যটা খুঁজে বের করতে হবে জাস্ট। আপনি যদি সহজ ভাষায় তথ্য খুঁজতে যান তাহলে হচ্ছে পাবেন না, আপনাকে একটু চেঞ্জ ভার্সনে খুঁজতে হবে। আপনি সরাসরি দেখার থেকে আপনি একটু চারপাশে দেখেন, গুগল একটা সার্চ দেন। গুগল সার্চ দিলে হচ্ছে এখানে আর কি কি আছে, এই লাইনের পরে এখানে আমি আর কি কি লাইন ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে একটু আগে আমি একটা দেখালাম নিম্ন পদের নিম্নবর্গের একটা লাস্টের লাইন দেখেছিলাম চুরি ডাকাতি নিয়ে। চুরি ডাকাতি নিয়ে আপনার মাথা তো আগে আসতে হবে যে নিম্নবর্গীয় সমাজ, এখানে তো খারাপ কাজও হইতে পারে। আপনি একটু খোঁজ করেন যে এখানে খারাপ কাজ কি হইতে পারে। তো খারাপ কাজের মধ্যে হচ্ছে চুরি ডাকাতি আছে। আচ্ছা, চুরি ডাকাতি নিয়ে কোথায় উঠতে আছে? অতীন্দ্র মজুমদারের বইটা আছে, একটু খুঁজেন। ঠিক আছে, পেজটা খুঁজলেন, ওখানে পাইলেন। তো এভাবে হচ্ছে আপনাকে পেতে হবে। ঠিক আছে, একটু কষ্ট করতে হবে, সবকিছু একবার সহজে আপনি পাবেন না, কষ্ট না করলে এখানে আসলে কেষ্ট মিলে না। এখন আপনার যদি প্রশ্নগুলো বলার থাকে বলতে পারেন। আচ্ছা আদান, আপনি প্রশ্ন করতে পারেন। ভাইয়া, হ্যাঁ, নোটগুলো কি একদম মানে পুরো প্রিসাইজ আকারে করবো নাকি জাস্ট খুবই মানে যেগুলো আনকমন ওগুলো নোটের জাস্ট এটা লিখে আমি রাখবো আর আমি বাকিগুলো? এখনো যাইনি, একটু আমি এটা পরে যাচ্ছি, এখনো শেষ করিনি। আচ্ছা, আর আপনার দুজনের যে নিলয় সেন এবং হচ্ছে মুনতাসির, আপনাদের কোনো আর প্রশ্ন আছে এটা নিয়ে? আমি একটা জিনিস বলছিলাম যে আমার স্টুডেন্ট কিভাবে লিখছে। আমি যখন বলছি যে এটা আপনাদের এটা করতে হবে, তখন তারা নিজেই উদ্যোগ নিয়ে লেখা শুরু করছে। কিভাবে লিখছে আমি আসলে এগুলো নিয়ে খুব ভালো লাগে। তারা নিজেরা, এটা কিন্তু আমার নোট না, এটা তারাই হচ্ছে বসে বসে নোট করছে। হ্যাঁ, আমি এগুলো মাঝে মধ্যে দেখাই যে তারা শুনে শুনে কাজ করে, এবং তারা হচ্ছে এভাবে এভাবে নোট করছে। ঠিক আছে, যে কোনটা কি করতে হয়, কোনটাতে কি বৈশিষ্ট্য। ঠিক আছে, এগুলো কিন্তু তারা খুঁজে খুঁজে বের করছে আপনাদেরকে মাঝে। আর খুঁজে খুঁজে বের করার একটা সুবিধা হচ্ছে আপনার পড়া মুখস্থ হয়ে যাবে। এই খুঁজে খুঁজে বের করার জিনিসটাতে আপনার পড়া মুখস্থ হয় ভালো। যদি নিজে ট্রাই করেন যে আমি খুঁজে খুঁজে বের করব, দেখবেন যে বের করতে মনে করেন হয়তো মনে করেন 1 ঘন্টা লাগছে, কিন্তু আপনার পড়াও হচ্ছে আপনার 1 ঘন্টার মানে 1 ঘন্টা না, আসলে পুরা 6 মাস মাথার মধ্যে যেমন থাকতো এরকম থেকে গেছে। আসলে এইভাবে আসলে পড়তে হয়। ঠিক আছে, তো আরেকটা জিনিস হচ্ছে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার নোট কেমনে করবেন। এখানে দেখেন তারা কিভাবে নোট করছে, তাদের দিয়েই হচ্ছে আমি সূচনা করি। আমার স্টুডেন্ট কিভাবে নোট করছে এভাবে সেটা দেখেন। তারা হচ্ছে কি করছে, কিছু কিছু প্রশ্নে পয়েন্ট আউট গুলো করছে। ঠিক আছে, আর কিছু কিছু প্রশ্ন হচ্ছে পুরাপুরি লেখা ট্রাই করছে। ঠিক আছে, পুরাপুরি লেখা ট্রাই করছে। তো আপনারাও হচ্ছে সেম কাজটাই করবেন। প্রথমত হচ্ছে যেমন এটা এই প্রশ্নটা কি করছে, এই প্রশ্নটা হচ্ছে পুরোপুরি সে লেখছে। হ্যাঁ, এবং এখানে মনে করেন সে হচ্ছে ওই আমার কথাবার্তা শুনে ওই ওই তার নিজের মতো করে সে লিখছে। তো চাইলে হচ্ছে পুরোপুরি লিখতে পারেন, চাইলে হচ্ছে শর্ট ফর্মে লিখতে পারেন। শর্ট ফর্মে আরেকটা সিস্টেম হচ্ছে
যেমন হচ্ছে মনে করেন আমাদের প্রথম পরীক্ষার প্রশ্ন ছিল চর্যাপদে নারীর স্থান বা ভূমিকা লিখো। তো শর্টের নিয়ম হচ্ছে এটা হচ্ছে শর্টকাট নিয়ম। শর্টকাটের নিয়ম হচ্ছে হলো এটা যে চর্যাপদে নারীর স্থান এখানে কি কি আছে এগুলো আমি মনে করেন মাথার মধ্যে আছে। তারা অর্থনৈতিক কাজ কি কি করছে, ঠিক আছে, তাদের নৈতিক চরিত্র কেমন ছিল, ভালো ছিল না কেমন ছিল, তারা কি কি করছে। তারপরে উক্তি যে কথা বলছে উক্তি যেমন 2 নম্বর চর্যায় কুড়িপাত বলেন দিবস হই বহিরি কাউহি ডরবাই রাত্রি হইলে কামড়ু যায়, রাত্রি ভইলে কামড়ু যায়, ঠিক আছে, এবং এটা অর্থটা লিখে দিচ্ছি। এটা হচ্ছে আমার হচ্ছে শর্টকাট নোট। আমি যদি শর্টকাট নোট করতে যাই আমি এভাবে করবো। এটা হচ্ছে মূলত 3 মার্কের ছিল। এখন এই প্রশ্নটা যদি আমি 6 মার্কের লিখি তাহলে 6 মার্কের লেখার মধ্যে আসবে যেমন 10 নম্বর পদে কি বলছে, 14 নম্বর পদে কি বলছে, ঠিক আছে, এই কতগুলা লেখা এখানে আসবে। 10 নম্বর পদ 14 নম্বর পদ এগুলার জিনিসগুলো কিন্তু এই জায়গাতে আসবে। কারণ আপনি 6 মার্ক লিখতেছেন তো আপনার ইনফরমেশনও হচ্ছে 6 মার্কের মতো হইতে হবে। এই প্রশ্নে আপনার 6 মার্ক দিলে আপনি যদি এতটুকু লিখে বসে থাকেন আপনি পাবেন কত, আপনি সর্বোচ্চ পাবেন 3, ঠিক আছে। তো আপনাকে 6 মার্কের মতো লিখতে হলে এক্সট্রা ইনফরমেশন আবার ইউজ করতে হবে। বা এখানে যতটুকু সহজ মনে করছেন সাহিত্য আসলে অতটুকু সহজ সাহিত্য না, ঠিক আছে। সাহিত্য আসলে মার্ক উঠাইতে হচ্ছে অনেক কষ্ট আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আমি লাস্ট প্রশ্নটা যাব কারণ লাস্ট প্রশ্নটা তো অনেক কিছু আছে। তো ভাই প্রথম রিটার্ন সময় কম নোট করা কি এখন সম্ভব? ওই শর্টকাট নোটটা করবেন, শর্টকাট নোটটা এখন করে ফেলবেন। হ্যাঁ, এখন হচ্ছে বড় নোটের দিকে যাওয়া দরকার নেই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আমি শুনতেছি না, একটু জোরে বলতে। হ্যালো, হ্যাঁ বলেন। বলছিলাম যে ভাইয়া ওই চর্যাপদের ওই সাজেশনের যে 13 নম্বর কোয়েশ্চেনটা আছে, চর্যাপদ বাঙালি সমাজের বিশ্বস্ত দলিল, এটা একটু যদি ব্যাখ্যা করতেন ভালো হতো। একটা মিনিট। কি বলছেন? চর্যাপদ হচ্ছে বাঙালি সমাজের বিশ্ব দলিল, এটা ব্যাখ্যা করুন। এখন আমি আপনাদের প্রশ্ন করলাম, আপনি তো চর্যাপদ একটা সময় পড়ছেন, আপনি হইলে কিভাবে লিখতেন? আমি এরকম একটা মানে আমি লিখতাম না, আপনাকে এটা সাজাই দিতাম। আপনি যেহেতু প্রশ্নই করছেন আপনারা এটা সাজাই দিই, ঠিক আছে। আপনি যদি চর্যাপদ বাঙালি সমাজের বিশ্বস্ত দলিল, সেক্ষেত্রে আপনি কি করতেন? এই প্রশ্নটা আসলে কিসের সাথে যাবে জানেন? ভাষা বিতর্ক যে প্রশ্নটা একটু আগে পড়াইছি, ওই ভাষা বিতর্কের প্রশ্নটা হচ্ছে এটার আরেকটা রূপ হচ্ছে চর্যাপদ বাঙালি সমাজের বিশ্বস্ত দলিল। এখন কিভাবে একরকম হয়েছে, একরকম কিভাবে হয়েছে আপনি কি একটু একটু চিন্তা করতে পারবেন? আমি একটা প্যারা আপনাকে দেখাইছি হরপ্রসাদ শাস্ত্রীর কথা, কোথায়? হরপ্রসাদ শাস্ত্রীর একটা প্যারার কথা আপনাকে একটু আগে দেখাইছি, কোনটা? এই যে দেখেন, যে হরপ্রসাদ শাস্ত্রীর মধ্যে চর্যাপদে 16টি শব্দ আছে, এর মধ্যে বাংলা হচ্ছে 60%। যে বাংলাদেশ 60%, তাহলে বাংলা দলিল কে? যেহেতু এটা প্রথম বই, তো প্রথম বই হচ্ছে নর্মালি কি হয়, প্রমাণ স্বরূপ দলিল হয়, ঠিক আছে, এর থেকে সূচনা হয়েছে। তাহলে বাংলা সূচনা কে করছে? অবশ্যই চর্যাপদ। এই জিনিসটা কি হচ্ছে ব্যাখ্যা আকারে লিখতে হবে। ব্যাখ্যা লেখার সিস্টেম কি? ব্যাখ্যা লেখার সিস্টেম হচ্ছে আপনার প্রথমে হচ্ছে আপনি চাইলে একটু ভূমিকা দিতে পারেন, বেশি বড় ভূমিকা দেওয়া যায় না, তারপর হচ্ছে ব্যাখ্যা শুরু করবেন এবং ওইটারই যে বাংলা যেটা বলছে বাংলাটাকে বিশ্লেষণ করতে হবে, যে বাংলাটা আসলে এখানে কোথেকে আছে। এখানে 5টা শব্দ আছে, এর মধ্যে বাংলা অন্যতম, মানে আপনার ফোকাসটা থাকবে বাংলার মধ্যে, ঠিক আছে। তারপরে কি করবেন, এই যে অনেকগুলো লাইন লিখছেন, লেখার পরে আপনি বাংলাকে ফোকাস করতে হবে, যে এখানে এই লাইনগুলো দেওয়া দরকার নেই, তখন সংস্কৃত প্রায় 15%, অসময় এগুলো দেওয়ার দরকার নেই। আপনি এখানে বাংলা প্রায় 60% শব্দ আছে, যেখানের মধ্যে আছে পাউয়াখাল শব্দ আছে। এই পাউয়াখাল শব্দটা খুব গুরুত্বপূর্ণ শব্দ, পিলিতে এখন পর্যন্ত আসে না, কিন্তু পিলিতে কেন দেন এটা বুঝি না। তো পাউয়াখাল জিনিসটা হচ্ছে বাংলার একটা শব্দ, পাউয়াখাল বাংলা, বাঙালি তো বাংলা শব্দই, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে 5টা পয়েন্ট বাংলার যে দলিল, এই বাংলা দলিলই তো হচ্ছে 5টা পয়েন্ট। এখানে হচ্ছে বাংলা দেশি শব্দে যেসব শব্দ ব্যবহার করা হতো ওই শব্দগুলো এখানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে। এটাই হচ্ছে বাংলা ভাষার দলিল, বিশ্বস্ত দলিল। বোঝা গেছে ভাইয়া? জি ভাই, বুঝছি, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? লাস্ট প্রশ্নটা একটু কঠিন, ঠিক আছে, ওই জন্য মাথা ঠান্ডা রাখতেছি এবং ওটা দিয়ে হচ্ছে মূলত আমার আজকের পড়া শেষ করব। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে একটু দেখাই দিই, আপনারা যখন খাতায় লিখেন, খাতা লিখতে সময় অনেক কিছু ভুল করেন। আমি আসলে খাতা খুঁজতেছিলাম প্রথম পরীক্ষার খাতা, কিন্তু খুঁজে পাইনি। একটা খাতা সম্ভবত পাইছি, ওই জন্য একটা খাতা দেখাইতেছি।
তো এখানে হচ্ছে সে মূলত সবগুলা জিনিসই লেখা ট্রাই করছিল, ঠিক আছে। তো মাঝে মধ্যে হচ্ছে একটু নিজের মতো করে লেখা শুরু করছে, ঠিক আছে। যেমন এই জিনিসটা আসলে মানে আসমান থেকে নাজিল হয়েছে টাইপের, এই আসমান থেকে নাজিল হয়েছে টাইপের লেখা লেখা যাবে না, ঠিক আছে। যেমন একটা খাতার হচ্ছে একটা অংশ দেখে, মানে আমি হচ্ছে একটা শর্টকাট লিখে রাখছিলাম যে খাতার কি ভুল করছে। যেমন হচ্ছে একটু আগে একটা প্রশ্ন দেখলেন না, নারীর অবস্থান, আপনার চর্যাপদে নারীর বিষয়টা ফুটে তুলছে, ঠিক আছে। এখানে কি কি ভুল করছিল সে ভুল করছিল, সে উক্তি দেয় নাই, ঠিক আছে। মানে হচ্ছে ওই যে 2 নাম্বার যে পদ, তখন হচ্ছে মার্ক কিন্তু 3 ছিল, ওই 2 নাম্বার উক্তিটা চর্যাপদ, ওটা কিন্তু মাস্ট উক্তি, ওটা না দিলে ওই নারীর ওটার মধ্যে আপনি কোনো নাম্বারই পাবেন না। কারণ ওই যে আমি একটু আগে বললাম হরপ্রসাদ শাস্ত্রী সান্ধ্য ভাষার যে কথাটা বলছিলাম, যে ওই সান্ধ্য ভাষার ওই উক্তিটা যদি আপনি না দেন তাহলে হচ্ছে আপনি 50% মার্ক ওখানে হারিয়ে ফেলছেন। ঠিক সেম ভাবে এই প্রশ্নে যদি উক্তি না দেন, আপনি সেম ভাবে আপনি কি করলেন, 50% মার্ক হারিয়ে ফেলেন। লিগ্যাল পেজে 2 লেখার মতো কোনো উত্তর দেখলাম না, কারণ হচ্ছে সবগুলা যে 3 মার্কের প্রশ্ন করে বানানো হয়েছে, এটা তো এবারই প্রথম লিখছে, বুঝলেন নাই। এবং এটারে এখনো পর্যন্ত এস্টাবলিশড হয় নাই যে এটা 6 মার্কেরই হবে। আপনাকে 2 পেজ করে লিখতে হবে, বাড়ায় লিখতে হবে। বাড়ায় লিখে কি এখানে যেমন হচ্ছে আমি কিন্তু এই লেখাগুলো যদি আপনি লিখতে যান, আচ্ছা একটু পরে দেখাচ্ছি, আগে এটা শেষ করি তারপর ওটা দেখাচ্ছি। তারপর ও কি ভুল করছিল, সে ব্যবসাভিত্তিকে ফোকাস করে নাই। আপনার বাংলা সাহিত্যের মধ্যে লেখার সময় ভুলে যেতে হবে শরমের কথা, ঠিক আছে। যেখানে যে জিনিসটা আছে ওই জিনিসটা লিখতে হবে। যেমন হচ্ছে আপনি আপনি হচ্ছে কোথায়, আপনি হচ্ছে কপালকুণ্ডলে লিখতেছেন, ঠিক আছে। কপালকুণ্ডলে লেখার সময় যদি ওখানে ভালোবাসার কথা না লিখেন, আপনার মনে হচ্ছে যে এটা ভালোবাসা লেখা যাবে না, এটা একটা শরমের বিষয়। এরকম করলে আসলে আপনি নাম্বার পাবেন না। যেখানে যে জিনিসটা আছে ওই জায়গায় ওই জিনিসটা লিখতে হবে। যে ওখানে ব্যবসাবৃত্তি আছে, নারীদের নৈতিক চরিত্র ভালো ছিল না, তারা ব্যবসাবৃত্তি করতো, এই জিনিসটা যদি ফোকাস না করেন আপনি নাম্বার পাবেন কম। কারণ টিচার এটাই জানতে চাইছে যে ওর যে নৈতিক চরিত্র নাই, কিভাবে নাই, কোন দিক দিয়ে নাই, ঠিক আছে। তারপরে হচ্ছে হাতের লেখার ভালো ছিল, কিন্তু হচ্ছে লেখায় মন্তব্য আছে। আপনারা আরেকটা ভুল করেন যে মন্তব্য লিখেন, আর ওই যে তথ্যসূত্র তাদের যেহেতু আগে পড়াইছিলাম, তো ওই জন্য বলছিলাম যে তথ্যসূত্র লেখে নেই। তো ওরা হচ্ছে কি লেখায় মন্তব্য লিখে নেই, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে আপনারা কি লিখতে হবে। তারপরে একটু পরে আমি একটা মূল তথ্য পড়াবো, হ্যাঁ। তো মূল তথ্যের মধ্যে অনেকগুলো তথ্য আছে, এই বইগুলোর মধ্যে ম্যাক্সিমাম জায়গায় একটা তথ্য দিয়ে শেষ করা যায়, কিন্তু আমার মূল তথ্য কিন্তু 3টা আছে। আমি 3 তথ্য যদি না দেই তাহলে ধর্মতত্ত্ব কিভাবে বলবো, হ্যাঁ। তো যারা হচ্ছে ওই নর্মাল এই যে শিক্ষক ফলো করে তারা হচ্ছে এই ভুলটা বেশি করে। তো মূলত সে ওই সেকেন্ড প্রশ্নটা ছিল মূলত মনে হয় এটার উপরেই। আমি যদি একটু দেখি প্রশ্নটা, হ্যাঁ, ধর্মমত ব্যাখ্যা করুন, ধর্মমত নিয়ে লাইন ছিল। তো ধর্মমতের মধ্যে সে হচ্ছে ফার্স্টে উক্তি দেয়, মানে সে ধর্মমতটা আসলে পড়ে নেয়, কঠিন দীক্ষা। তো ধর্মমত যখন দেওয়া হয়েছে সে হচ্ছে উক্তি কোনো মনে নাই, সে উক্তি দেয় না। কিন্তু ধর্মমতের সবচেয়ে প্রধান যে উক্তিটা ছিল, যেটা সবার মুখস্থ থাকে, সেটা হচ্ছে কা তোর উপরে পঞ্চবিদ আলো, চঞ্চল চিহে পৈঠা কালো, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে কমন একটা উক্তি, সে উক্তিই দেয় না। তারপর হচ্ছে মূল তত্ত্ব ছিল একটা, বাকিগুলো দেয় না, মানে 3টা কথা বলছি, সে ওই গাইড বইয়ের মধ্যে একটা তো দিয়া রাখছে। সে আবার একটা কাজ করছে, এখানে সে ভূমিকা মন্তব্য দিছিল, কিন্তু কত তথ্যসূত্র দেয় না। তো তারা আবার তথ্যসূত্র জিনিসটা মেনশন করে দিছিল যে তথ্যসূত্র দিবা। এভাবে হচ্ছে খাতার জিনিসটা দেখা, আপনার টিচার যখন একটা খাতা দেখবে তাকে অবশ্যই মেনশন করে দিতে হবে যে তার প্রশ্নে কোথায় ভুল আছে, ঠিক আছে। তো অনেক টিচাররা হচ্ছে এই জিনিসটা করে না, ম্যাক্সিমাম যারা পরীক্ষা দেন তাদের ম্যাক্সিমাম জায়গাতে এই ভুলটা ম্যাক্সিমাম করে, এবং এই কারণে দেখা যায় কি আপনি আপনার লেখার ইমপ্রুভমেন্টটা করতে পারবেন। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখবো এটা হচ্ছে সবচেয়ে কঠিন প্রশ্ন, চর্যাপদের মধ্যে সবচেয়ে কঠিন প্রশ্ন ধরা হয়, এবং এই প্রশ্নটা এইবার আসার সম্ভাবনা খুব বেশি। আপনারা চাইলে এটা ভালো করে শুনলে হচ্ছে অনেকখানি মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, চর্যাপদের রচয়িতাদের ধর্মবোধ বা সাধন তত্ত্ব, এটা সম্ভবত 38 বিসিএস আসছিল, 40 বিসিএস সম্ভবত আসছিল, 2বার মনে হয় আসছিল ধর্মমত। তো যে জিনিসটা হচ্ছে ধর্মমত আসলে যখন সান্ধ্য ভাষার কথা তুলে ধরছে, তখন কিন্তু একটা লাইন দেখছিল কি ভজন সঙ্গীত, এর মাধ্যমে সে বুঝাতে চাইছে
এখানে ধর্মের বিষয়টা আছে, ভজন সঙ্গীতের বিষয়টা আছে। তো এটা যখন আস্তে আস্তে বিশ্লেষণ করা হলো, বিশ্লেষণ করার মধ্যে প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে সহজানন্দ মহাসুনীলে। আমি মূল যে জিনিসগুলো আছে সেগুলো বলবো, ঠিক আছে, এর আলোকে হচ্ছে বাকিগুলো বলবো। তো আপনারা এটা জানেন যে এখানে ধর্মমত আছে, এবং এখানে হচ্ছে কে কারা কি করছে, সহজিয়া বৌদ্ধগণ তাদের পরিচয় দিচ্ছে, তাদের ধর্মমত ব্যাখ্যা করছে, এতটুকু আপনার পিলি থেকে পড়ে আসছে। কিন্তু আসলে তারা ধর্মমতটা কিভাবে ব্যাখ্যা করছে এটা আপনারা জানেন না। তো ভুসুকা বলছে সহজানন্দ মহাসুনীলে, ঠিক আছে, মানে সহজ আনন্দের মাঝেই মহাসুখ বিদ্যমান, ঠিক আছে। সহজ আনন্দ কি জিনিস? মনে করেন আপনি মনে করেন ওই সন্ন্যাসী হয়েছেন না, তো সন্ন্যাসী হলে তার মধ্যে একটা মানে চিন্তা ভাবনা থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক আছে। এই যে চিন্তা ভাবনা থেকে দূরে সরে গেল এবং মানে শুধুমাত্র মানে তার সাথে উপর সৃষ্টিকর্তার যে সম্পর্ক, এই জিনিসটাই হচ্ছে তার মধ্যে মহাসুখ। সহজ আনন্দের মাঝেই মহাসুখটা বিদ্যমান। লুই পাতার 1 নম্বর কথায় বলছে যে দৃঢ় করিও মহাসুখ পরিমাণ, মানে আত্মনিয়ন্ত্রণের মাঝেই মহাসুখ বিদ্যমান। আত্মনিয়ন্ত্রণটা কি জিনিস? মনে করেন আপনার যে এই যে একটু হলে কি কাম কাম জিনিসটা আছে অনেকের মধ্যে, এই কামটা অনেকে কন্ট্রোল করে। একটা ছবি আছে আপনার অনেকে, এটা একটা নেগেটিভ ছবি, এটা হচ্ছে কসমিক কি জানি নাম। ওখানে দেখবেন একটা লাইন ছিল, হ্যাঁ, আপনার যে কাম জিনিসটাকে কন্ট্রোল করতে হবে, এই জিনিসটাই আসলে এই জায়গা থেকে আসছিল। লুইপার যে প্রথম পথটা সেখানে বলছে দৃঢ় করিও মহাসু পরিমাণ, মানে আত্মনিয়ন্ত্রণ। আপনি নিজে যদি এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে পারেন, দেখবেন আপনি মহাসুখ বিরাজ করতেছে আপনার মধ্যে। এবং এই জন্য যে আত্মনিয়ন্ত্রণটা আসলে কখন আসবে, যখন তারা সন্ন্যাস হয়ে যাবে, ঠিক আছে। এই জন্যই তারা সাধনা করছে, সন্ন্যাসী হয়েছে, সাধনা করছে, এবং তারা মনে করে যে মানুষ হীন হয়ে জন্মগ্রহণ করে, হীনযান থেকে মানুষ প্রথমে বজ্রযান, পরে হচ্ছে মহাযানে যায়। এই জিনিসটা হচ্ছে আমার যে স্টুডেন্ট সে হচ্ছে খুব সুন্দরভাবে লিখছিল। এই জিনিসটা এভাবে লেখা যায় যে হীনযান হয়ে প্রথমে জন্মগ্রহণ করছে, পরে হচ্ছে তারা বজ্রযানে গেছে, পরে হচ্ছে মহাযানে গেছে, ঠিক আছে। এভাবে হচ্ছে আপনারা চাইলে এভাবেও দিতে পারেন, অথবা সুন্দর করে লিখতেও পারেন। তবে সুন্দর করে লিখলে অবশ্যই একটা প্যারা আকারে দিবেন যেন টিচারের চোখে পড়ে, ঠিক আছে। তো পরে হচ্ছে কি হলো, বৌদ্ধরা মনে করে যে মানুষের সফল হওয়ার পিছনে যে প্রধান শত্রু হিসেবে কাজ করে এটি হচ্ছে মানুষের কাম চেতনা বা শরীর বৃত্তীয় চেতনা। যে মানুষ তার শরীরকে নিয়ন্ত্রণ করতে পারে সে মানুষ সহজে মুক্তি লাভ করতে পারে, এবং শরীর নিয়ন্ত্রণ করার জন্য তারা এই কয়েকটা শব্দ আছে, কি শব্দ? ইরা পিঙ্গলা সুষমনা, ঠিক আছে, ইরা পিঙ্গলা সুষমনা, এই জিনিসটা হচ্ছে সাহায্য নিচ্ছে তারা। আচ্ছা, এই জিনিসটা আসলে কি জিনিস? এই জিনিসটা হচ্ছে হলো আপনি আপনার শরীরের জন্য মানে দেখবেন এখানে হচ্ছে অনেকগুলো পতঙ্গের কথা এবং হচ্ছে কিছু মানুষের জৈবিক জিনিসের কথা বলা, যেমন সুষমনা, ঠিক আছে। সুষমনা আপনাদের আছে, সুষমনা কেন কিন্তু আপনাদের আছে, ঠিক আছে। তারপর পিঙ্গলা হচ্ছে পোকা, মানে তাদের পিঙ্গলা জিনিসটা আপনারা কাহিনী শুনছেন, ওই যে আফ্রিকার যে কাহিনী, তাদেরকে আপনি যতই মনে করেন তারা যেদিকে টার্গেট করে, ঠিক আছে, আপনি যতই তাদেরকে ফিরানোর চেষ্টা করেন তারা ওই জায়গায় যাবে, ঠিক আছে। ইরা পিঙ্গলা সুষমনা এর সাহায্য, মানে হচ্ছে আমার ফোকাস যেখানে থাকবে এই ফোকাসটা যেন না সরে, ঠিক আছে। এই জন্য তারা যত কিছু দরকার তার সবকিছু করছে এবং তারা সাধনা শুরু করে। তারপর হচ্ছে সহজে বৌদ্ধগণের ধর্মমতে 3টা মূল কথা আছে, ঠিক আছে, 3টা মূল কথা আছে। আচ্ছা, ওইখানে একটা পয়েন্ট বলছিলাম, এখানে এই জিনিসটা লেখি নাই, সেটা হচ্ছে কাতরুবর পঞ্চবিডালো। এটা যদি আপনারা লেখেন, কাতরুবর মানে হচ্ছে মানুষের 5টা ইন্দ্রিয় আছে, ঠিক আছে। এই 5টা ইন্দ্রিয় আপনারা জানেন, কোনটা কোনটা বলতে পারবেন কেউ? মানুষের 5টা ইন্দ্রিয়ের কথা জানেন না? কে কে জানেন? কেউ বলতে পারবেন? জিহ্বা, তারপরে কর্ণ, নাক, তারপরে কি আছে, চোখ, হ্যাঁ, আর এটা হচ্ছে ত্বক। এই যে পারছেন, ধন্যবাদ। সুদীপ্তা সৈকত, ধন্যবাদ। তো এই 5টা ইন্দ্রিয়ের কথা বলা আছে, মানুষের যে 5টা ইন্দ্রিয়, এটা হচ্ছে কাতর উপর পঞ্চবিডালো। এই 5টা ইন্দ্রিয়ের মধ্যে পঞ্চবিডাল মানে হচ্ছে 5টা যে ইন্দ্রিয়, এটাই হচ্ছে মানুষের সবকিছু নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এই কথাটাই কিন্তু এখানে লেখা আছে, চাইলে ওই লাইনটাও ইউজ করতে পারেন ওই প্রথম দিকে। আচ্ছা, এখানে 3টা মূল কথাই যে আমি একটু আগে বলছি, তত্ত্ব আছে 3টা, কিন্তু ম্যাক্সিমাম সবাই কি করে 1 নাম্বার তত্ত্বটা দিয়ে চলে যায়, ঠিক আছে। 1 নাম্বারটা দিয়ে পরের 2টার কথা কেউ মনেও করে না। এই 2টা কিন্তু তত্ত্ব, মূল তত্ত্বের মধ্যে পড়ে। তো প্রথম তত্ত্বটা কি? প্রথম তত্ত্বটা একটু আগে বলছি, দৃঢ় করিও মহাসু পরিমাণ, মানে হচ্ছে আত্মনিয়ন্ত্রণ। ওই যে কাম সুখটা যে আপনি নিয়ন্ত্রণ করছেন,
এটার মাধ্যমে হচ্ছে আপনার মহাসুখটা আপনার বিদ্যমান করতেছে। মহাসুখের আরেকটা জিনিস হচ্ছে পরম সুখ, মানে হচ্ছে আপনি মানে স্বর্গে চলে গেছেন এরকম জিনিস। তারপর ছিল সরল সমাহিও কাহি করি ওই, মানে প্রত্যেকটা দেহই একদিন মাটিতে সমাহিত হবে। এটা আমাদের ইসলাম ধর্মে খুব সুন্দরভাবে বলা আছে, ঠিক আছে। ওটা কিন্তু ওখানেও ছিল, তাদের চর্যাবোধের মধ্যেও ছিল। হ্যাঁ, সহল সমাহিও কাহি করি ওই। আর এটা হচ্ছে, আচ্ছা এই জায়গার এই যে বাকি যে দুইটা কিন্তু ইসলাম ধর্মের মধ্যে আছে, ঠিক আছে। একটা হচ্ছে যে সবাইকে একদিন কবরে যাইতে হবে, ওটাই। আরেকটা ভাবে লিখছে হচ্ছে প্রত্যেকটা দেহ একদিন মাটিতে সমাহিত হবে। আর এটা হচ্ছে ধমন চমন বেনি পান্থি বৈঠা, মানে ধমন চমন নামে দুজন মানুষ আছে যারা পাপ পুণ্য হিসাব করেন। আপনারা যারা কাঁধের মধ্যে ফেরেস্তা আছে, আমরা ইসলাম ধর্মে বলি, ওইটা হচ্ছে ওখানে লিখছে হচ্ছে ধমন চমন বেনি পান্থি বৈঠা, বেনি পান্ডি বৈঠা। হ্যাঁ, ধমন চমন নামে দুইজন মানুষ পাপ পুণ্যের হিসাব করেন। এই হচ্ছে মূল তিনটা কথা। এখন আপনি যে তিনটা কথার মধ্যে আপনি কি করছেন, একটা দিয়ে চলে গেছেন, ঠিক আছে। তাহলে আপনার টিচার যখন দেখবে একটা দিয়ে চলে গেছে, তো বাকি দুটো দেন তার নাম্বারটাও কমায়। এখানে যে লেখাগুলো লিখছে, এই লেখাগুলো যদি আপনি ঠিক মতো লেখেন, আপনি 6-এর মধ্যে পাস পাবেন 100%। যতটুকু লিখছি, ঠিক আছে, এখানে লেখা আছে। আপনি যদি এটা পুরোপুরি লিখতে পারেন, আপনার অবশ্যই 2 পেজ যাবে, কারণ আমার লেখা ছোট। অবশ্যই 2 পেজ যাবে, এবং আপনি টার্গেট করবেন যে একটু গ্যাপিং সিস্টেমটা করতে, তাহলে দেখবেন যে আপনার এটা 2 পেজ হয়ে যাবে। আর আপনি এটা যদি এভাবে লেখেন, আপনি অ্যাটলিস্ট আপনার 5 দিতে বাধ্য থাকবে টিচার। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? আর অনেক কথা বলছি, অনেক কিছু বুঝাইছি, অনেক কিছু দেখাইলাম। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। অনেক সুন্দর ক্লাস, ধন্যবাদ। কারো কোনো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আমি টোটালি 5টা প্রশ্ন দেখাইলাম, 5টা বা 6টা প্রশ্ন। আরো মনে করেন প্রশ্ন আছে, এগুলো হচ্ছে নিজে ট্রাই করবেন, নিজে ট্রাই দিবেন নাকি এগুলো আমাদেরকে কালেক্ট করে, মানে আমাদেরকে সার্চ করে করে করবেন? ওই যে বললাম একটু আগে, সার্চ করার সিস্টেমটা তো বুঝিয়ে দিলাম। সার্চ করার সিস্টেম হচ্ছে আপনি বইটা দেখবেন, ওই যে অতীন্দ্র মজুমদারের যে বইটা আছে ওখানে যাবেন, ঠিক আছে। আর এখানে যে প্রশ্নগুলো আছে ম্যাক্সিমামই উত্তর করা আছে, সো এগুলাতে আপনার সার্চ করার আসলে দরকার নেই, কারণ এখানে যা আছে এর বাইরে আপনি এক্সট্রা কিছু পাবেন না। যেগুলো নাই সেগুলো আপনি ট্রাই করবেন, বুঝতে পারছেন। যেমন হচ্ছে গুরুত্বর ম্যাক্সিমাম জিনিসের মধ্যে আসবে হচ্ছে ঐতিহাসিক গুরুত্ব। যদি ধরেন ঐতিহাসিক গুরুত্ব, মনে হয় আমি ট্রাই করছিলাম। ঐতিহাসিক গুরুত্বের মধ্যে আসবে যেমন হচ্ছে চর্যাপদের রূপক প্রতীকগুলোর মাধ্যমে তৎকালীন সমাজ রাষ্ট্রের জীবনের চরিত্র ফুটে উঠছে, ঠিক আছে। ওখানে যে কৃষিভিত্তিক সমাজ ছিল সেটা তুলে ধরছে। তারপর হচ্ছে বিভিন্ন ভাষার যে মিশ্রণ ছিল এটা তুলে ধরছে। সাধন বিষয়ক জিনিসগুলো তুলে ধরছে। আচ্ছা, গুরুত্ব বলতে বুঝাইছে হচ্ছে এখানে মূলত কি কি বিষয়গুলো তুলে ধরছে, ঠিক আছে। যেমন চর্যাপদে হচ্ছে আমরা যদি আলটিমেট এই যে 4-5টা প্রশ্ন করছে, আমরা কিন্তু বুঝে গেছি চর্যাপদে কি আছে। চর্যাপদে প্রথমে আসলে কি নিম্নবর্গীয় কথাবার্তা আছে, মানে তারা যে বিভিন্ন রকমের চাষবাস করছে, তারা যে বিভিন্ন ভাবে কাজ করতো, ঠিক আছে, এই জিনিসগুলো ফুটে তুলছে, সমাজ বিষয়টা। তারপরে হচ্ছে আপনার ধর্মতত্ত্বের বিষয়টা ফুটে তুলছে। আরেকটা কি ফুটে তুলছে, আরেকটা হচ্ছে ভাষার বিষয়টা তুলে ধরছে। এই জিনিসগুলো হচ্ছে আপনার গুরুত্বের মধ্যে লিখতে হবে। ম্যাক্সিমাম জিনিস কিন্তু পড়ানো হয়ে গেছে চর্যাপদে, যা যা আছে। যেমন বৈশিষ্ট্য যখন পড়াইছি, আপনার প্রায় 50% পড়া ওখানে চলে গেছে। যে আপনি যখন জানেন যে চর্যাপদের বৈশিষ্ট্য এগুলা, তাহলে আপনি ওগুলা বিভিন্ন জায়গাতে এক্সট্রা ইউজ করতে পারবেন। যে এখানে যে যেমন হচ্ছে এই যে শব্দগুলা বললাম, তালিবেশ্বর ব্যবহার, ওর ব্যবহার, বরিকার জয়ের ব্যবহার, ঠিক আছে, এগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আজকে মনে প্রশ্ন নাই, মানে শূন্য শেষ। হ্যাঁ বলেন আপু, ফরিদা বেগম। ভাইয়া একটা ছিল যে মানে ভাইয়া এভাবে বাংলা নোট করে পড়া, মানে আচ্ছা, নোট করা, আচ্ছা এটা আমি তো একটু বলছি মনে হয়, একটু দেখাইলাম না। আচ্ছা, আবার দেখেন। জি জি, ওইটা আমি বুঝছি, নোটটা কিভাবে করবো বুঝছি। বাট ভাইয়া এই জিনিসটা একটু আরেকটু বেশি অপটিমাইজ করা, যেমন অন্যান্য সাবজেক্টের সাথে আপনারা কিভাবে মানে নোট করেছিলেন বাংলার জন্য, কতটুকু টাইম দিয়েছিলেন এই ইয়েটাতে, মানে প্রথমত সবগুলো হচ্ছে অন্যান্য আপনার টাইম 3 মাস। সাথে। শুনেন, আপনি এখন জি বলছি আমি কথা, আপনার সময় 3 মাস আছে। প্রথম কথা হচ্ছে আপনাকে প্রচুর টাইম দিতে হবে। রিটার্নের যে পরিমাণ টাইম দিতে হয়, এটা আসলে এটা বলার বাইরে। রিটার্নটা হচ্ছে
আমরা অনেকে এখন আমাদের যদি বলেন পরীক্ষা দিতে, আমরা ভয়ে পরীক্ষা দিব না, কারণ এটা একটা বিভীষিকার মতো একটা সময়। ঠিক আছে, আপনারা মানে এটা আমার নেগেটিভ ভাবে নিবেন না, এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তো বিভীষিকার মতো একটা সময়, প্রচুর টাইম দিতে হবে। মানে এই টাইম আপনি যদি টাইম না দিতে পারেন, আপনার মানে বলা গেলে আপনার অর্ধেক শেষ। আপনাকে টাইম দিতে হবে প্রচুর। এখন টাইম দিতেছেন প্রচুর ভাই, আমি একটু বলে শেষ করে তারপরে বলবেন কামরুল ভাই। তো টাইম দিতেছেন, না এটা হচ্ছে আনমিউট হয়ে গেছিল, ভুলে কিছু বলবো না। আচ্ছা আচ্ছা। তো টাইম দিতেছেন, যে টাইম দেওয়ার সময় এখন আপনাকে টাইম দিতে হবে হচ্ছিল ইফিসিয়েন্সি ভাবে, ইফিসিয়েন্সি রেখে টাইম দিতে। কিরকম? যেমন আমরা যখন পড়তাম, আমাদের পড়ার একটা সিস্টেম ছিল কি, আমি পড়তাম, লিখতাম, শুনতাম। এটা কেমনে করে? আমি পড়তেছি, ধরেন কোন কোন চর্যাপদের নারীর স্থান এখন দেখতেছেন, ঠিক আছে, চর্যাপদের নারীর স্থান, আচ্ছা নারীর অর্থনৈতিক কাজ, নারী অর্থনৈতিক, নারীরা হচ্ছে এই কাজ করতো, তারা হচ্ছে আপনার কি বলে মদ বিক্রি করতো, তারা হচ্ছে কৃষিকাজ করতো। আমি লিখতেছি, আমি পড়তেছি, আমি শুনতেছি। নারীদের নৈতিক চরিত্র, নৈতিক চরিত্র ভালো ছিল না, তারা হচ্ছে দিনের বেলা তারা এরকম থাকলো, রাতের বেলা এই কাজ করে। তারপর 2 নম্বর চর্যা, তারপরে আমি এভাবে পড়তেছি, শুনতেছি, লিখতেছি, আপনার একসাথে 3টা কাজ হয়ে গেছে। তারপরে কি করবেন? তারপরে হচ্ছে আপনি একটা রিডিং দিবেন সুন্দরভাবে, আপনি যা লিখছেন ঠিকভাবে লিখছেন কিনা ওটা দেখলেন, সুন্দরভাবে রিডিং দিবেন। আপনার পড়া দেখবেন যে আপনার 50% পড়া হয়ে গেছে। ঠিক আছে, আপনার এখান থেকে নোট হয়ে গেছে, দিকটা 50% পড়া হয়ে গেছে। সেম জিনিসটা এখানেও, ঠিক আছে। আচ্ছা, আমি তো এখান থেকেও দেখাতে পারতাম তখন। আচ্ছা, ধর্মতত্ত্বের যে মেইন জিনিসগুলো এখানে হচ্ছে এই যে 3টা বিষয়, ঠিক আছে, 3টা মূল কথা, আর হচ্ছে তারা এই সাহায্য নিত, এটা এখানেও দেখানো যেত। সান্ধ্য ভাষা কেন বলা হয়, ছন্দ ভাষার অর্থ দেওয়া লাগবে, এই যে হরপ্রসাদ শাস্ত্রীর যে কথাটা, এটা মাস্ট। আচ্ছা যাক, তো যে জিনিসটা হচ্ছে, তো আপনি এভাবে পড়বেন, লিখবেন, শুনবেন, আপনার হচ্ছে পড়া 50% হয়ে যাবে। আপনি পরে অটোমেটিক নোট হয়ে গেছে। তো মূল যে পড়াটার টাইমটা থাকে, আপনি যদি নোট না করেন তাহলে সমস্যাটা কি দাঁড়ায়, সেটা হচ্ছে আপনি রিভিশনের সময় যে আপনি এমন প্যারাতে পড়বেন, আপনি আর রিভিশনে দিতে পারবেন না। ঠিক আছে, আমার এই যে কামরুল ভাই আছে, আমি আছি, আমরা হচ্ছে, আমি আমার ব্যক্তিগত যে জিনিসটা আছে সেটা বলি। আমি হচ্ছে 41 বিসিএস এ হচ্ছে প্রথম 3 মাস পড়তে পারছে। আপনারা যেমন 3 মাস পাইছেন, আমি ওরকম 3 মাস পড়ার পরে আমার একটা অপারেশন হয়েছে। অপারেশন হওয়ার পরে তো আমার দেশে হচ্ছে অ্যানেস্থেসিয়া বাড়াইয়া, আমি তো এখন বিছনাতে পড়ে আছি, আমি তো সব দেশে ভুললাম। এর উপরে হয়েছে আমার চাকরি। এখন আমি যখন দেখছি আমার মানে আমি সব ভুলে গেছি, তখন হচ্ছে কি হয়েছে, আমি চাকরিতে যাই জয়েন করছি। এখন জয়েন করার পরে আমার কাছে মনে হয়েছে যে না, আমি আবার একটু ট্রাই করি। তো পরে হচ্ছে 17 দিনে আমি আমি কিন্তু 3 মাসের মধ্যে এই কাজটা করছি, পড়ছি, শুনছি, লিখছি। তো 17, আর আমার নোটের মধ্যে হচ্ছে আমি যে নোটগুলো করছি সেটা হচ্ছে বিজ্ঞান নোট করছি, বাংলা নোট করছি, বাংলাদেশ অ্যাফেয়ার্স নোট করছি। আর এই বিভিন্ন ক্লাস করতাম, সো ইন্টারন্যাশনাল অনেকটা শর্টকাট নোট হয়ে গেছে। ঠিক আছে, এই এতটুকু আমার নোট ছিল। আর ম্যাথ আমি নোট করিয়ে নাই, ইংরেজি আমি নোট করে নিয়ে গেছি। ঠিক আছে, ইংরেজি আমি একটা রচনায় পড়ছিলাম 43-এ, হ্যাঁ, একটা রচনা পড়ে গেছে, একটা রচনা না অনেকগুলো পড়ছিলাম, লাস্ট মুহূর্তে একটা পড়ছিলাম, মানে আমি সাজেশন দিয়েছিলাম একটা, কিন্তু আমি পরীক্ষার আগে পড়ি নাই, এটা কামরুল ভাই পড়ছে, কামরুল ভাই কমন পড়ছে, আমার পড়ে। ঠিক আছে, এই হচ্ছে আমার কপাল আছে না। তো যে জিনিসটা হচ্ছে, তো পড়ার সময় হচ্ছে ওই যে পরে 17 দিনের একটা টাইম নিয়েছি। 17 দিনের টাইম নেওয়ার পরে আমি টার্গেট করছি যে আমি রিভিশন দিব। আমার রিভিশনটা হেল্প করছে হচ্ছে আমার নোটগুলো। ঠিক আছে, তো রিভিশন কিরকম দিছি, 17 দিনের মধ্যে প্রথম 11 দিন তো আমার গ্যাপ ছিল, আর পরে যে সরি প্রথম 9 দিন গ্যাপ ছিল, পরে হচ্ছে মেন পরীক্ষা। তো মেন পরীক্ষার একদিন রাত্রে যে সময়টা থাকে, এই সময় কিন্তু আপনাকে রিভিশন দিতে হবে ফুল। ওই রিভিশন যেটা, ওইটা দেওয়ার জন্য নোট থাকাটা খুব গুরুত্বপূর্ণ। এখন আপনি বইয়ের মধ্যে পড়ে গেছেন, কিন্তু আলটিমেটলি ওই যে ওই টাইমটাতে যে আপনাকে ফুল রিভিশন দিতে হবে, ওটাতে যে আপনি ধরা খাবেন। ঠিক আছে, ধরা খাওয়ার জায়গা আছে, আপনাদেরকে এগুলো ধরা দেবেন একটু, ধরা কোথায় খাবেন? ধরা খাবেন হচ্ছে রিভিশন দিতে যায়। ঠিক আছে, ধরা কোথায় খাবেন? ধরা খাবেন হচ্ছে আপনি যে যে গ্যাপটা দিচ্ছেন, এটা কিন্তু মানে আমার গ্যাপ দেওয়ার কথা না, কিন্তু তারপরে কিন্তু আমি ব্যাক করছি কেন? কারণ আমি এই কাজটা করছিলাম দেখে। ঠিক আছে, আপনারা এখন থেকে চিন্তা করতে হবে যে আমি কাজগুলো করবো, তাহলে আমার কি হবে, আমার পরে যে আমি সুবিধাটা পাবো। ঠিক আছে, ব্যাকআপ প্ল্যান থাকতে হয়, সবসময় একটা ব্যাকআপ প্ল্যান রাখতে হয়। ঠিক আছে, তো নোট এভাবে করতে হবে যে পড়বেন, শুনবেন, লিখবেন, এটাই হচ্ছে নোটের বিষয়, আর কিছু না। আর অনেকগুলো কথা বলছি, এটা আপনাদের পরে কাজে লাগবে। আচ্ছা, কারো আর কোনো প্রশ্ন?
ক্লাস কতটুকু থাকুক, আমার আসলে আমি আজকে পুরো 6 ঘন্টা জার্নি করে এসে মাত্র ক্লাস নিছি, ঠিক আছে, হয়তো বা মনে হয় নাই, কিন্তু আমি 6 ঘন্টা জার্নি করছি একটু আগে, সারাদিন জার্নির উপরে ছিলাম, ঠিক আছে, পুরা উপজেলা জার্নি করতেছে আমার, এরপর আবার রাত্রেবেলা জার্নি করছি, ঠিক আছে, তো আমার আর সম্ভব হইতেছে না, আমার পড়ানো শেষ। এখন কারো যদি আপনার সাজেশনের কোশ্চেনগুলো, আমার সাজেশনের কোশ্চেনগুলো অবশ্যই নোট করতে হবে, বাকি পারলে আরো নোট করেন। আপনার যদি মনে হয় যে এটা কমন নাও আসতে পারে, আপনি আরো করেন, ঠিক আছে। আর আমার মধ্যে আমি যেগুলা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে স্টার মার্ক কিছু দেওয়া থাকে, ঠিক আছে, আমার গুলোতে আচ্ছা। স্টার মার্ক জিসান, আমি ফেসবুক লাইভটা শেষ করে দিচ্ছি। ফেসবুক লাইভে কোনো কোশ্চেন নাই, সো আমাদের পেইড গ্রুপ যারা আছেন তারা থাকেন, তারা কোশ্চেন করেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আর লাস্টে একটু বলে দিচ্ছি যে আমাদের এই এক্সাম ব্যাচে কিন্তু এখনো ভর্তি চলছে, সো ভর্তি হওয়ার জন্য আমাদের ইনবক্স করুন। আর কিভাবে যদি কোনো কিছু অতিরিক্ত ইনফরমেশন দরকার হয় আমাদের ইনবক্স করে জানান, আমরা হেল্প করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। তো যেটা